তাহলে বাস্তু কথার অর্থ হচ্ছে বসবাসযোগ্য স্থান। তাহলে বসবাসযোগ্য হতে গেলে কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে বা মানতে হবে। চারটে দেওয়াল আর একটা ছাদ থাকলেই বাস্তু হয়ে যায় না। প্রত্যেকেরই আমরা কোথাও না কোথাও বসবাস করছি, কিন্তু প্রত্যেকটা বসবাসের যে জায়গা সেটাই কিন্তু সঠিক বাস্তু নয়। ভারতীয় শাস্ত্র, এই যে বাস্তুর যে নির্মাণ হয়েছিল, বাস্তুর নির্মাণটা হয়েছিল কিন্তু মূলত মন্দির স্থাপনের জন্য। বসবাসের যে, এই যে আমরা বাড়ি, যে বাড়িতে থাকি, এই বাড়ির জন্য কিন্তু বাস্তুর নির্মাণ হয়নি। এটা মূলত হয়েছিল হচ্ছে মন্দিরের জন্য। দেখবে, বাস্তুর মূল কারণ হচ্ছে অর্থ এবং স্বাস্থ্যের রক্ষা, বা অর্থ এবং স্বাস্থ্যের আকর্ষণজনিত কারণে। তোমরা জানবে, যতগুলো মানে সঠিক বাস্তুসম্মত মন্দির দেখো, এখন যে মন্দির মানে হচ্ছে, সেই হাটে ঘাটে মাঠে বনে বাজারে মন্দির গজিয়ে উঠছে। ভুঁইফুর মন্দির, এখানে মন্দির ওখানে মন্দির, প্রত্যেক গ্রামেতে দুটো করে কালী মন্দির, বাজারে দুটো করে শনি মন্দির, এইরকম বিষয় নয়। যত পুরনো নাম করা স্বনামধন্য মন্দির, বিশেষ করে দক্ষিণ ভারতের যে সমস্ত মন্দিরগুলো আছে তোমরা জানো, সেই প্রত্যেকটা মন্দির হচ্ছে সম্পদের আখড়া। মানে এক একটা মন্দির খুললে মানে উম, ভারতবর্ষ এই, আবার একটা কল ধরি, দাঁড়া, একটু জ্বালাতন করছে তোমাদের আজ। তো বাস্তু মূলত আহ, যে কারণে নির্মাণ পদ্ধতি হয়েছিল সেটা হচ্ছে অর্থ আকর্ষণের জন্য এবং স্বাস্থ্য রক্ষার জন্য। এবং আমাদের জীবনে স্বাস্থ্য সম্পদ কথাটা বলা হয়, তো আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এবং বাকি যে পার্থিব জগতের যা সম্পদ বলতে আমরা যে বুঝি, যেগুলোকে বুঝি, সেই সম্পদ অর্থাৎ অর্থ, স্বর্ণ, রত্ন ইত্যাদি। তো এই যে আহ, মন্দিরগুলো যেগুলোর কথা বলছিলাম, সেই প্রত্যেকটা মন্দিরে দেখো, যেখানে যেখানে আহ, সঠিক বাস্তু নির্মাণ করে মন্দির তৈরি আছে, সেই সকল মন্দিরগুলো কিন্তু মানে একেবারে বলতে গেলে যক্ষের ধন, এবং সেখানে কুবের কিন্তু অবস্থিত। তো যদি সঠিক, আমরা যেখানে বসবাস করছি সেই বাস্তুটা যদি সঠিক হয়, তাহলে সেই মানুষের জীবনে অর্থের কখনোই ঘাটতি পড়ে না। আর স্বাস্থ্য, সেই সুস্বাস্থ্যও কিন্তু সবসময়ের জন্য বরকরার থাকে। যে কারণে বাস্তুর বিচার, এটা একদম আহ অনস্বীকার্য, মানে তার গুরুত্বটাকে স্বীকার করতেই হবে। এখানে একটা প্রশ্ন আসে যে, এই যে আমরা বাস্তুটা যে থাকি, প্রত্যেকের বাড়িতে যে বাস্তুর যে কারণ বা সমস্যা তৈরি হয়, বা সুবিধাগুলো কেউ সেটা ভোগ করে, এটা কি আমাদের ব্যক্তিগত লগ্ন চার্ট কানেক্টেড? তাহলে বলবো যে একেবারেই কানেক্টেড। অর্থাৎ তোমার লগ্ন চার্টে যা যা সুবিধা অসুবিধা থাকার কথা, তোমার বাস্তু এক্স্যাক্টলি সেই সেই সুবিধা এবং অসুবিধা নিয়ে বসে আছে। মানে আহ, তুমি যেখানেই যাও, ধরো এখন তুমি একটা বাবা মায়ের বাড়িতে বাস করছো, পরবর্তীকালে তুমি একটা ফ্ল্যাট কিনলে, এবং তোমার যদি ফোর্থ হাউস কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তোমার যদি বিবাহিত জীবনের সমস্যা থাকে অর্থাৎ সেভেন্থ হাউস, বা তোমার যদি হেলথ ইস্যু থাকে, চার্ট তোমাকে যেগুলো বলছে, বা তোমার যদি টেন্থ হাউস কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে তুমি যে বাস্তুটা বেছে নেবে, মানে তুমি বেছে নিতে পারো না, আমরা নিমিত্ত মাত্র। আমাদের কপালে যে বাস্তুটা জুটবে, যে বাড়িটায় আমরা গিয়ে বসবাস করব, আমরা গিয়ে দেখব যে সেখানে চার্টে যা যা সমস্যা আছে, ওই বাস্তুতে সেম সেম সমস্যাই থাকে।
এবার আমরা সবসময় প্রেডিকশনের পরে যখন রেমেডির কথা বলেছি তোমাদের, তো রেমেডি মানে একটা মানুষের সমস্যাকে যদি 100% ধরা হয়, এইটাকে আমরা 33% করে ডিভাইড করি। কিরকম? 33% হচ্ছে তোমার চার্টের ওয়াইজ আমরা যে রেমেডিগুলো করি সেটার ফল পাই। 33% হচ্ছে তোমার বাস্তুর ফল দেয়। আর 33% কিন্তু তোমার কর্ম, অর্থাৎ যেটা আমরা অদৃঢ় ভাগ্যটা তৈরি করি নিত্য কর্মের মাধ্যমে। এইভাবে কিন্তু আমাদের টোটাল রেমেডিটা কাজ করে। তো বাস্তু কিন্তু একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে তুমি চার্ট অ্যানালাইসিস করিয়ে একটা রেমেডি ধারণ করেছো, কিন্তু যদি তোমার বাড়িতে তোমার বাস্তুতে যদি প্রবলেম থেকে থাকে, যদি সেটা রেকটিফাই না করা হয়, তাহলে কিন্তু ওই রেমেডি তার সম্পূর্ণ যে ফলদানের ক্ষমতা সেটাতে কিন্তু সে ব্যর্থ হবে। তো এই হচ্ছে বাস্তুর কাজ। বাস্তু মূলত আমাদের কি কি প্রদান করে? বাস্তু আমাদের মূলত প্রদান করে হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চারটের সঙ্গে বাস্তু হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, এবং বাস্তুর মাধ্যমে আমরা এই চারটি ধাপে, মানে বাস্তুর মধ্যে থেকেই আমরা এই চারটি ধাপে অগ্রসর হই। সঠিক বাস্তু যদি হয়, তাহলে সেই বাস্তুতে বসবাসকারী মানুষের, তুমি বা তোমার পরিবারের মানুষজনের মধ্যে ধর্মভাব থাকবে। অর্থাৎ এই মানুষজনগুলো আধ্যাত্মিক হবে, এই মানুষজনগুলো ধার্মিক হবে, এই মানুষজনগুলোর মধ্যে ধর্মের মানে ধারণের যে বিষয়বস্তুগুলো সেইগুলো কিন্তু পরম্পরা ওয়াইজ থাকবে। যদি বাস্তু সঠিক না হয়, তাহলে কিন্তু এই মানে যে বাস্তুটার কথা বলছি, কোনো পার্টিকুলার কারোর বাস্তু যদি সেই বাস্তুতে কোনো না কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেই মানুষজনগুলোর মধ্যে কিন্তু ধর্মভাব থাকবে না। তাদের মধ্যে কেউ ধার্মিক, কেউ নাস্তিক, কেউ আধা ধার্মিক, বা কেউ বিধর্মী, এরকম তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থ, মূল যে বিষয়টা, বাস্তু সঠিক না থাকলে অর্থ ভীষণভাবে অর্থভাব পীড়িত হয়। অর্থাৎ তুমি প্রচুর কষ্ট করছো, তার জন্য লড়াই করছো, কিন্তু সেই লড়াই করা সত্ত্বেও তোমার যতটুকুনি অর্থ প্রাপ্তি হওয়া উচিত, বাস্তু যদি সঠিক না থাকে, সেই অর্থ প্রাপ্তি হবে না। এবং যেভাবে তুমি অর্থ উপার্জন করছো, সেই উপার্জিত অর্থ যে সঞ্চয়ীকৃত হওয়ার কথা, সেই সঞ্চয়ীকরণ কিন্তু হবে না। এটা গেল। বাস্তু যদি সঠিক থাকে, তাহলে তাদের মধ্যে টাকা পয়সা, মানে বলে না মোটা ধান, এই মোটা কাপড় মোটা ভাতের অভাব হয় না। তো বাস্তু যার সঠিক থাকে, তার কিন্তু কখনোই আহ মোটা কাপড় মোটা ধানের অসুবিধা হয় না। এবার কাম। কাম কথার অর্থ, সাধারণ অর্থে কাম বলতে আমরা যা বুঝি, অর্থাৎ সন্তান উৎপাদনের প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া যদি বাস্তু কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু বৈবাহিক জীবনে কাম ভাব পীড়িত হয়, এবং সন্তান সন্ততি লাভের ক্ষেত্রেও কিন্তু অনেক বাধা বিপত্তি আসে। আর যদি বাস্তু সঠিক থাকে, তাহলে সুসন্তান লাভ হয়, এবং দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যেকার যে প্রেমময় সম্পর্ক, সেটা কিন্তু বরাবর থাকে। যতই আমরা নাক উঁচু করে বলি যে আহা হা এটা বুঝি বড় নিন্দনীয় বিষয়, কিন্তু বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আহ মধুরতা রাখার জন্য, মধুরতা অখণ্ডিত রাখার জন্য, কাম্যজ সম্পর্কের এটাকে কি বলবো, মানে স্যাটিসফ্যাকশন, এটা ভীষণ জরুরি একটা পার্ট। এটা যদি বিঘ্নিত হয়, প্রাথমিক অবস্থায় কিছু না মনে হলেও, এখান থেকে মনের উপর কিন্তু মানে প্রবল প্রভাব পড়ে। সেটা কনসাস মাইন্ড হোক বা সাবকনসাস মাইন্ড হোক, সেখান থেকে তৃতীয় প্রেম, সেখান থেকে সংসার ভেঙে যাওয়ার একটা কিন্তু বিরাট সম্ভাবনা তৈরি হয়। তো এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মোক্ষ, যে কারণে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সেই মোক্ষের পথে অটুট থাকা, অর্থাৎ আমাদের এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো, যেটা আমরা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সেই মায়ায় পড়ে ভুলে যাই। তো সেই এই যে মায়া, দেখবে কারোর কারোর বাড়িতে তোমরা তোমাদের যত অভিজ্ঞতা আছে তোমরা রিলেট করতে পারবে। কারোর বাড়িতে তুমি ঢুকেছো, তাদের জীবনযাপন, এরা হচ্ছে বেঁচে থাকেই হচ্ছে খাওয়ার জন্য। সারা রাত দিন তাদের জীবনযাত্রা, কি খাবো, কতটুকু খাবো, এক আজকে 1,000 টাকা ইনকাম হয়েছে, কাল কি হবে তারা জানে না। কিন্তু তাদের আজকে 1,000 টাকার সঙ্গে সঙ্গে প্ল্যান করা হয়ে গেছে কাল 1 কেজি পাঁঠার মাংস আনতে হবে। 1 কেজি পাঁঠার মাংস, দুটো পাবদা মাছ, আর একটু মুগের ডাল কিনি রান্না করে, তো বেশ গড়া গড়া করে, পরের দিন কি খাবে জানে না।
এবার এই রকম মানে রসনাবৃত্তিতে তারা মত্ত থাকে। অনেক বাড়িতে এরকম পাবে। কোনো কোনো বাড়িতে আছে রাত দিন 24 ঘন্টা পার্টি চলছে, বাচ্চা কাচ্চা সবাই সামনে আছে, সবাই মিলে পার্টি চলছে উইথ মানে পেয় এবং চোষ্য সহকারে। কোনো বাড়ি মানে এই যে বাড়ির মধ্যে উচ্ছৃঙ্খলতা, আহ এটা মানে একটা পরিবারের মধ্যে এগুলো যখন তৈরি থাকে, চলতে থাকে, যখন বড়রা এগুলো করতে থাকে, বাচ্চাদের মধ্যে সেটা পরম্পরা ওয়াইজ ঢুকেই যায়। মানে যতই আমরা ভাবি যে একটা বাচ্চা তার হয়তো 3 বছর বয়স, 4 বছর বয়স, ও কিন্তু বুঝছে না, এরকম বিষয় নয়। একটা বাচ্চা একদম জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তার বোধ তৈরি হয়ে যায়। তো সে কিন্তু ওইগুলো থেকে গণনা করতে শুরু করে, ফলপ্রসূ হয় তার পরবর্তী জীবনটা, যখন সে বড় হয় তখন তার উপরে কিন্তু ছাপটা পড়ে। তো সেই কারণে এই যে এই সমস্ত করতে গিয়ে যে মোক্ষ, আমরা যে কারণে পৃথিবীতে এসেছি তার থেকে কিন্তু ক্রমশ দূরে সরে যাওয়া, এবং এই সবকটাই এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে ভাবই কিন্তু আহ উম, মানে পরোক্ষভাবে বাস্তু ভীষণ মানে বাস্তুর সঙ্গে ভীষণ কানেক্টেড। তো এটা গেল যে বাস্তু আমাদের কিরকম ভাবে প্রভাবিত করে। এবার আহ বাস্তু, আমরা বাস্তু সম্পর্কে শুনেছি যে বলা হয় বাস্তু পুরুষ এবং তার পূজা পাঠ করা হয়। তো কে এই বাস্তু? এই বাস্তু সম্পর্কে আমরা আগে একটু পৌরাণিক কাহিনীটা জেনে নিই। বাস্তু একবার ভগবান মহাদেবের সঙ্গে অন্ধকাসুর বলে এক আহ, অসুর, কোথাও অশ্বকাসুরও বলে উল্লিখিত আছে, তার সঙ্গে ভীষণ যুদ্ধ তৈরি মানে যুদ্ধ চলে। মহাদেবের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা কি চারটিখানি কথা? কিন্তু সেই অসুর এত ক্ষমতাবান ছিল যে তার সঙ্গে জয়লাভ করতে মহাদেবও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তো ভীষণ ঘোর যুদ্ধ। অন্ধকাসুর নাম দিয়ে বুঝতে পারছো, পুরো ব্রহ্মাণ্ডকে আর কি অন্ধকার মগ্ন করে ফেলছে। একদম সে চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা। তো সেই সময় ওই যুদ্ধ করতে করতে মহাদেব আর কি ঘেমে যান। এত পরিশ্রম হয়ে গেছে মহাদেবের, মহাদেব ঘেমে যান। ঘেমে গিয়ে এই যে মহাদেবের যে ঘাম, সেই ঘাম ধরিত্রীতে পড়ে বা মাটিতে পড়ে, যাই হোক, সেইখান থেকে তৈরি হয় আর একটা বিরাট প্রাণ। এবার এই ভগবান এবং অসুর এই দুজনের সংমিশ্রণে তৈরি হলো আর একটা জীব। এ না, একে না দেবতা বলা যাচ্ছে, না একে অসুর বলা যাচ্ছে, কারণ দুজনের গুণই এর মধ্যে বিদ্যমান। এবার সে এত বিরাট, এত বিরাট তার বপু, সে জন্ম মানে জন্মেই অমনি, সে তো একদম তার মধ্যে অসুর গুণও বর্তমান, তার মধ্যে দেবত্ব গুণও বর্তমান। সে তো একদম হাই হাই করে ছুটেছে, সমস্ত দেবতাদের আর কি পরাজিত করে ফেলছে। এবার যা হয় প্রত্যেকবারের কাহিনী, যে যেই দেবতারা পরাজিত হয়ে যায় সেই তারা আর কি দৌড়ায় ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে, মহাদেবের কাছে, যে ত্রাহি ত্রাহি। ওই আবার সবাইকে যখন পরাজিত করে ফেলছে, আর এত বিশাল বপু, তাকে সামলানো মানে কেউ পারছে না, কোন দেবতারা তার সঙ্গে পেরে উঠছে না, সেই রকম হুংকার করছে। গিয়ে ব্রহ্মার কাছে তারা আর কি ছুটলো যে ভগবান ব্রহ্মা, আমাদের পথ দেখান, এই বিশাল বপু, একে কিভাবে আমরা পরাস্ত করতে পারি? একে তো পরাস্ত করতে পারছি না, উল্টে আমাদের সকলেরই আর কি যায় যায় অবস্থা। তখন ব্রহ্মা পথ খুঁজে দিলেন যে একে পরাস্ত করতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে একে বুট করে ফেলতে হবে। এটাকে কি বলে, মানে উবুর করে ফেলতে হবে। এই উবুর করে ফেলে এর উপরে অবস্থিত হতে হবে দেবতাদের, একমাত্র সেটাই পন্থা। এছাড়া একে বশ করার কোনো মানে উপায় নেই। তখন সমস্ত দেবতারা মিলে ওই প্রাণীটিকে আহ সবাই মিলে ধরে বেঁধে ওকে উবুর করে ফেলে। আর এত বিশাল বুকু যে পুরো মেদিনী অর্থাৎ পুরো পৃথিবীটাকে হচ্ছে কভার করে ফেলেছে, এত বড় বিশাল বুকু। পুরো পৃথিবী ও হচ্ছে যখনই ও উবুর হয়ে শুয়েছে বা ওকে যখন উবুর করে ফেলা হয়েছে তখন পুরো পৃথিবীটাকেই ছেয়ে ফেলেছে। এবার তখন এবার সমস্ত, ব্রহ্মা বলে দিয়েছেন যে সমস্ত দেবতাদের তার হচ্ছে পিঠের উপরে চেপে বসতে। এবার সবাই মিলে সমস্ত দেবতারা পিঠের উপরে চেপে বসেছে। এবার তখন যেটা হয়, দেবতাদের ভীষণ ভার, ভীষণ ক্ষমতাতে তখন তো সে পীড়াগ্রস্ত হচ্ছে, তার কষ্ট হচ্ছে। তো তখন ভগবান ব্রহ্মা যখন আসলেন, তো তখন এই যে প্রাণীটি, সে আহ, ভগবান ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন যে সমস্ত সৃষ্টিকর্তা মানে সৃষ্টির উৎস আপনি, আপনিই আমাকে সৃষ্টি করেছেন,
আমার তো দোষ নেই কোনো, তাহলে আমি এই যে এত পীড়া পাচ্ছি, এর থেকে মুক্তির উপায় কি, বা আমি কেন পাচ্ছি? তখন ব্রহ্মা বললেন যে বেশ, উনি আর কি ওই পীড়া থেকে মুক্তির উপায় বলে দিলেন বা ব্যবস্থা করলেন, আর আশীর্বাদ হিসাবে বললেন যে আজ থেকে তুমি হচ্ছ বাস্তু পুরুষ নামে আখ্যায়িত হলে, এবং সমস্ত পৃথিবীর যে মাটি, সেই মাটির উপর তোমার অধিকার দেওয়া হলো, এবং যেখানে যেখানে যবে যবে কোনো বাস্তু নির্মাণ হবে তার আগে তোমার পুজোটা অবধারিত, তোমাকে পুজো না করে কেউ গৃহপ্রবেশ করতে পারবে না। এবং আহ, যে যেখানে যে ঘরে প্রবেশের সময় এই বাস্তু পুরুষের পূজা হবে না, সেখানে কোনো রকম সুখ শান্তি, মানে শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি থাকবে না। আর তখন থেকে শুরু করে, যেহেতু ওই তাকে কন্ট্রোলে রাখার একটাই উপায় যে তার পিঠে বসে থাকতে হবে, তো সেই সময় থেকে এখনো পর্যন্ত, মানে সারা সৃষ্টি পর্যন্ত, এই বাস্তু পুরুষের পিঠের উপরে ৪৫ প্রকার, ৪৫ রকমের দেবতা অবস্থিত। এবং এই ৪৫ রকম দেবতার কিন্তু ৪৫ রকম এনার্জি, এবং সেই এনার্জির থ্রু থেকে, মানে যখনই এই সমগ্র আহ পৃথিবী ব্যাপী তো ওই বাস্তু পুরুষ তিনি আর কি শায়িত রয়েছেন, কিন্তু যখনই যার যার নামের আহ, বাস্তু নির্ধারিত হয়ে যায়, অর্থাৎ কি না, যদি আপনার নামে কোনো জমি রেজিস্ট্রি হয়ে গেছে, ওটা আপনার নামকরণ করা হয়ে গেছে, তখন থেকে ওই বাস্তুটা আপনার বাস্তু। এবং সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, জমি হোক, সেইটা কিন্তু আপনার ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত, বা ওই বাস্তুর দ্বারা আপনার ভাগ্য নিয়ন্ত্রিত, যেটাই বলে। তো ওই যে আহ, যে ভূখণ্ডটা আপনি পেলেন, আপনি কিনলেন, এই যে ভূখণ্ডের মধ্যে যখনই সেটা চাকচৌকো হয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তখন ওই ছোট খণ্ডের মধ্যে কিন্তু আবার বাস্তু পুরুষের, ঠিক যেমন শরীরটা পুরো পৃথিবীব্যাপী ছিল, তেমনি করেই আবার সেইখানটায় অবস্থিত হয়ে যাবেন। এবং তাতে করে ওইটুকু জায়গাতে, কারো 3 কাঠা, কারো 2 কাঠা, কারোর 1 বিঘে, যেরকমই জমি হোক না কেন, তার মধ্যে বাস্তুপুরুষ অবস্থিত হবেন। এবং সেই সময় ওই বাস্তুপুরুষের মধ্যে কিন্তু ওই ৪৫ প্রকার দেবতাও অবস্থিত থাকবেন। এবং এই যে ৪৫ প্রকার দেবতা, তার যে বিভিন্ন ধরনের নির্দিষ্ট এনার্জি, সেই এনার্জি দ্বারা কিন্তু আপনার বাস্তুটা নির্মিত। অর্থাৎ আপনারা এটা সবাই জানেন, এখানে সবাই জেনে গেছেন যে নর্থ ইস্টে বাস্তুপুরুষের মাথা থাকে এবং সেখানে মহাদেবের অবস্থান। তো এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেবতার অবস্থান এবং তাদের ভিন্ন ভিন্ন ক্ষমতা, এনার্জি মানে ভিন্ন ভিন্ন ক্ষমতা, এবং সে সিগনিফাই করছে যে এখানটায় এইটা করা উচিত। দেবতা অবস্থিত হয়ে সে বলছে যে আমি এখানে অবস্থিত রয়েছি, অর্থাৎ তুমি এখানে এটা নির্মাণ করো। সেইটা যদি আমরা মেনে বাস্তু নির্মাণ করতে পারি, তাহলে আমাদের জীবনে অর্থ, প্রেম, ওই ধর্ম অর্থ কাম মোক্ষ যেটা বললাম, তার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যদি এই তত্ত্ব না মেনে আমরা ভিন্ন জায়গাতে ভিন্ন জিনিস তৈরি করে ফেলি, অর্থাৎ ভিন্ন এনার্জিতে ভিন্ন এনার্জিকে স্থাপন করে ফেলি, তাহলেই কিন্তু গড়বড় হয়ে যাবে। হুম। এই হচ্ছে বাস্তু। এবার এইটুকুর মধ্যে দিয়ে কারোর কিছু যদি জিজ্ঞাসা থাকে বলতে পারেন। বলুন, কারো কিছু জিজ্ঞাসা করার আছে? ম্যাম বলছি, আমরা যে বললাম একজন ব্যক্তির জন্য 33% হচ্ছে চার্ট, 33% বাস্তু, আর 33% তার কর্ম, হুম। তাই তো? হুম। হুম। আচ্ছা 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 ম্যাম, আরেকটা জিনিস জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে বলছি অর্থ, ধর্ম, কাম, মোক্ষ, হুম। এর প্রত্যেকটাই কি 45 রকম দেবতার উপর নির্ভরশীল, নাকি এর জন্য আলাদা আলাদা কোন জায়গা আছে যে অর্থের জন্য এই বিশেষ কাজ সবার করতে জন্য হবে বা আলাদা, এরকম আমি কোন? কি বলেছি, ৪৫ রকম এনার্জি, হ্যাঁ, ৪৫টা হুম দেবতা আহ অবস্থিত রয়েছে। তো সবার তো এক কাজ নয়। ৪৫ রকম এনার্জি, এটা তো পৌরাণিক কাহিনী। এনার্জি হুম মানেই কি, আমি এটা নিয়ে পরে বলবো। এনার্জি মানেই হচ্ছে বায়ো ম্যাগনেটিক ফিল্ড, বা যেটাকে আমরা বিএফ বলে থাকি, চৌম্বকীয় তড়িৎ ক্ষেত্র, সেইটা যে তৈরি হয়। হুম। এটা যদি সায়েন্সের দিকে আপনারা আবার চলে যান, তাহলে প্রত্যেকটা
জায়গারই আলাদা আলাদা রকম ভাবে আহ শক্তি উৎপন্ন হয়। এবং সেই শক্তি দেখুন, এটা তো পুরোটাই হচ্ছে সূর্যের রশ্মি ওই ভূখণ্ডের উপর কিভাবে আসছে, কতটুকু জায়গাতে কিভাবে কোন তির্যক কোণে কি পড়ছে সেটার উপর আহ রিলেট করে তৈরি করা হয়। এবার এই যে 45 রকম দেবতার কথা আমরা বলছি, ওই 45 রকম দেবতা মানে 45 রকম এনার্জি। এই এনার্জি গুলো সিগনিফাই করে বিভিন্ন রকম কর্মক্রিয়ার। এবার কোথাও রান্নাঘর হওয়ার কথা, কোথাও কিচেন, টয়লেট হওয়ার কথা, কোথাও শোয়ার ঘর হওয়ার কথা, এবং সেটা প্রত্যেকটা নির্দিষ্ট আলাদা আলাদা। এই এক একটা দেবতা এক একটা জিনিস বলছে। কেউ বলছে যে আমি হচ্ছে, ধরুন, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সরি, সাউথ ওয়েস্টের দেবতা হচ্ছে পিতৃ। পিতৃ অর্থাৎ ওই যে আপনারা মানে পিতৃপুরুষ বলেন না, পিতৃ। এবার পিতৃর ওইটা হচ্ছে দিক। সে ওখানে বলছে যে আমি এখানে অবস্থিত আছি, অর্থাৎ এখানে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। সেটা আমরা ধীরে ধীরে শিখবো, কোন কোনে কি কাজ করা উচিত, কোথায় কি করা যাবে না। তো সেইটা মেনে আমাদের কাজ করতে হবে। যেমন ধরুন, এই যে পশ্চিম দিক, পশ্চিম দিকে হচ্ছে মিত্র, এখানকার দেবতার নাম মিত্র। তো তার কিছু আলাদা আলাদা সিগনিফিকেশন রয়েছে। মহাদেব, মহাদেব অবস্থান করছেন আপনার নর্থ ইস্টে, সেখানে আলাদা আলাদা কিছু সিগনিফিকেশন রয়েছে। এইটাই মূলত মেনে আমাদেরকে কাজ করতে হবে। এমনি সাধারণভাবে আমরা দিকে যখন পরবর্তীকালে দিক পড়বো, সেই দিকগুলো নিয়ে আমরা সাধারণত কি জানি, সাধারণত আমরা প্রথমত জানি প্রধান দিক 4টে, আর আহ ঊর্ধ্ব আর অধো এই মিলে আমরা 10টা দিক জানি। তাছাড়া আমরা 8টা দিক মানি। কিন্তু 8টা দিক ছাড়াও আরো, মানে ডিভিশন ভাগ করার পরে টোটাল বাস্তুতে 16খানা দিক আছে, 16টা দিক। এই 16টা দিক, সেখানে 16টা রকম এনার্জি আছে। এবং তার মধ্যে ওই কোথাও একজন, কোথাও দুজন, কোথাও একাধিকজন দেবতা অবস্থান করছেন, দেবতা বা দেবী। তার সাপেক্ষে কিন্তু, মানে আপনি ভাবেন যে আমি এক একজনের তো এক এক রকম ডিমান্ড থাকে, যে আমার টাকা পয়সা যা আছে অসুবিধা নেই, টাকা পয়সা ঈশ্বর যা দিয়েছেন চলে যাচ্ছে, কিন্তু আমার বাস্তুতে কেউ সুস্থ থাকে না। দুদিন অন্তর অন্তর কেউ না কেউ অসুস্থ হচ্ছে। টাকা আমি যা ইনকাম করছি ডাক্তারকে দিতে দিতে পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি সেইটার উপায় খুঁজতে পাই। ওই উপায়টা আপনি একদম যখন আপনি বাস্তু করবেন, চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে ওখানে ওই সমস্যাটা আছে। নর্থ ইস্ট, নর্থ ইস্টে যদি কোনো রকম গন্ডগোল থাকে, ইস্ট নর্থ ইস্ট, নর্থ নর্থ ইস্ট, এই সমস্ত জায়গা থেকে যদি কোনো রকম সমস্যা থাকে, সেই সব বাড়িতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবেই না। একটার পর একটা রোগ চলতেই থাকবে। তারপর এখানে আমরা একটা সিগনিফিকেশন পেলাম যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের দিক, নর্থ নর্থ ইস্ট। তাহলে নর্থ নর্থ ইস্টে যদি কোনো রকম ভাবে বাস্তু সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে সেই বাড়িতে রিপিটেডলি অসুস্থতা হবেই। তার কাছে পয়সা থাকলেও সেই পয়সা সে ভোগ করতে পারবে না। আবার কারোর কাছে পয়সা পয়সা প্রচুর আছে, কিন্তু শারীরিক মানে দুটো মানুষের মধ্যে কোনো রকম ভালোবাসার সম্পর্ক নেই, স্বামী স্ত্রী দুজন দুদিকে ঘুমোচ্ছে, সে সেভেন্থ হাউস তো আমরা অবশ্যই দেখবো, সেটা মিল পাবেনও আপনারা। কিন্তু আপনি সেভেন্থ হাউসকেও দেখলেন, সঙ্গে ওই যে 33%, আপনি এটা ভালো তাকে একটা, ধরুন শুক্রের দেখলেন সেভেন্থ হাউসের লর্ড শুক্র, সে তাকে পাওয়ার দিতে হবে, আপনি একটা ভালো ডায়মন্ড পরিয়ে দিলেন বা একটা জারকান পরিয়ে দিলেন, কিন্তু সে ফল পাচ্ছে না। তারপরেও তার ব্যাপারটা রয়ে গেছে। তখন আপনাকে দেখতে হবে যে এই বাস্তুর মধ্যে সাউথ ওয়েস্টে কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি সাউথ ওয়েস্টে প্রবলেম থাকে, তাহলে হাজার নীলা পড়ালেও কিন্তু নীলা সঠিকভাবে ফল দিতে পারবে না। জারকান পরান ফল দিতে পারবে না। যাকেই পড়ান, তখন যদি আপনি ওই বাড়ির বাস্তু ওয়াইজ যদি দোষটা খুঁজে পেতে পারেন, যে চার্টের সঙ্গে, এটাই হচ্ছে মজা, যারা আপনারা অ্যাস্ট্রোলজি শিখছেন, শুধু বাস্তুটা শিখছেন না, তারা হচ্ছে চার্টকে দেখবেন, মানে আপনার বাস্তু নির্ণয় করাটা আরো সোজা। যে প্রশ্নটা সে করলো, সঙ্গে সঙ্গে আপনি চার্ট খুলুন, তার চার্টের পজিশনটা দেখুন, দেখবেন হ্যাঁ সেই জায়গাটা ঘাটা রয়েছে, চার্টের সঙ্গে আপনি মিলিয়ে চট করে আপনি সেই জায়গাটা খুঁজে পেতে পারবেন। তো এই এইভাবে খুঁজে সমস্যাগুলো মেটাতে হবে। এবার দেখুন, এবার চলে আসি বাস্তু মূলত কি। বাস্তু হচ্ছে যে পঞ্চতত্ত্ব আমরা বলি, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। এই যে পঞ্চতত্ত্ব, যে 5টা বস্তু, এদের সমানুপাতিক সংমিশ্রণকেই বলা হয় বাস্তু। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। আমরা এতদিন যখন অ্যাস্ট্রোলজি পড়েছি, তখন কিন্তু আমরা আকাশ তত্ত্বটাকে নিইনি। আমরা আকাশ তত্ত্বটাকে ছেড়ে দিয়েছি, বলেছি ওটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তাই আমরা ওই তত্ত্বটাকে নেব না। কিন্তু বাস্তুতে কিন্তু আপনাকে আকাশ তত্ত্বটা নিতেই হবে।
অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই পাঁচটা তত্ত্বের সমানুপাতিক সংমিশ্রণকে বলা হয় কিন্তু বাস্তু। অর্থাৎ আপনার যে বাড়ি, আপনারা জানেন যে বাস্তুর ব্রহ্মস্থান বলে একটা ব্যাপার আছে, যেখানে ব্রহ্মা অবস্থান করেন। তো সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আপনারা কম বেশি জানেন, যে একদম মিডল অফ দ্য পয়েন্ট আপনার বাড়ির সেইখানটায় দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে এই কম্পাস আছে। এই কম্পাস নিয়ে যখন আপনারা বিভাজন করবেন, তখন এই যে আহ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটে প্রধান দিক, এবং নর্থ ইস্ট, সাউথ ইস্ট এবং নর্থ ওয়েস্ট, এই যে আর বাদ বাকি আহ সাব ডিভিশন, বিভাগগুলো, এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দিকই এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই তত্ত্বে বিভাজিত। কোনো দিক মানে প্রত্যেকটা দিকেরই নির্দিষ্ট তত্ত্ব আছে। কোনোটা অগ্নিতত্ত্বের দিক, কোনোটা পৃথ্বীতত্ত্বের দিক, কোনোটা বায়ুতত্ত্বের দিক, কোনোটা আকাশতত্ত্বের দিক, কোনোটা জলতত্ত্বের দিক। এবং এই তত্ত্বের আহ, সঠিক মানে নির্ণীয়করণ বা নির্ণয়করণটাই হচ্ছে বাস্তুর মূল কাজ। বাস্তু দোষ বলতে বোঝায় হচ্ছে টোটাল তিনটে জিনিস, একদম তিনটে জিনিসের উপর কাজ হয়। একটা হচ্ছে সঠিক জায়গাতে সঠিক জিনিস, মানে সঠিক তত্ত্বে সঠিক তত্ত্বের জিনিস রাখা, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে আহ যেটা ওই যেটা বললাম মূলত কিচেন, টয়লেট এবং ঠাকুর ঘর, এই একটা। আর একটা হচ্ছে কালার থেরাপি, যে প্রত্যেকটা তত্ত্বের আবার নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কালার হয়, সেই কালারের সঠিক মানে প্রয়োগ হয়েছে কিনা, এইটা হচ্ছে দেখা। এই তিনটে জিনিস দেখে যদি সঠিকভাবে আমরা এ করতে পারি, তারপরে পরবর্তীকালে রেমেডির কথা তো আলাদা, কিন্তু নির্ণীয়করণের জন্য আমরা যেটা বলছি, এই তিনটে দিক হচ্ছে মূলত দেখতে হয়। তো পাঁচটা পাঁচটা তত্ত্বের সমানুপাতিক সমন্বয়টাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। এবার এই যে পাঁচটা তত্ত্বের সমানুপাতিক সমন্বয় হলো, তার ফলে যে মানে তড়িৎ চুম্বন, যে আর কি, যে চুম্বকীয় যে শক্তি যে তৈরি হলো, সেইটাই মানুষের স্বাস্থ্য এবং সম্পদ, এই দুটোকে কিন্তু প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে এটাও যদি আমরা ভাবি, সেটাও কিন্তু ওই বিজ্ঞান আপনার সাইকোলজিতে চলে যেতে হবে। যে এখানটায় একটা কথা, এই আমাদের বাস্তুশাস্ত্র কিন্তু সাইকোলজির ভীষণ কাছাকাছি আহ, একটা শাস্ত্র। মানে বাস্তুশাস্ত্র কিন্তু ভীষণভাবে সাইকোলজির সাথে রিলেটেড। কিরকম? কথা হচ্ছে, ভবনের পুত্রী সে হচ্ছে ভাবনা, ভাবনা, সাবকনসিয়াস মাইন্ড। তো আমাদের এই যে ভবন অর্থাৎ এই বাস্তু, হুম, বাস্তুটাকে ভবন বলা হয়, আপনারা জানেন। এই যে বাস্তুর মধ্যে জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটা জিনিস আছে। আপনাদের যদি এখন চোখ বন্ধ করে বলা হয়, প্রত্যেকে, আপনি আপনার বাথরুমটা কল্পনা করুন তো। এবার সঙ্গে সঙ্গে দেখুন কোথায় সাবান আছে, কোথায় জলের বালতি রাখেন, কোথায় ওই পরিষ্কার করা ব্রাশ রয়েছে, কোথায় শ্যাম্পুর বোতলটা রাখা আছে, পুরো চোখের মধ্যে একদম ছবির মতন ভেসে উঠছে। সেই রকম ভাবে যারা গৃহিণী আছেন এখানে, রান্নাঘরে কোথায় কি আছে এটা এক্ষুনি বলে দিতে পারবে। তো এই যে প্রত্যেকটা জিনিস কোথায় কি রাখা আছে, সেই রাখা জিনিসটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করে, ভীষণভাবে প্রভাবিত করে। এবং রিপিটেডলি এই প্রভাবিত করার ফলে আমাদের কিন্তু জীবনযাত্রা ভিতর থেকে বদলে যায়, যেটা আমরা বুঝতে পারি না। এবং তার ফলপ্রসূ হিসাবে কিন্তু আমাদের স্বাস্থ্য, আমাদের মন, এবং সেই স্বাস্থ্য মন কোনো রকম ভাবে বিঘ্নিত হলে সেটা তো পরবর্তীকালে সম্পদের উপর তার প্রভাব পড়বেই। মানব শরীর এমন একটা শরীর, যেটার উপর যেটা পেতে ঈশ্বররাও আর কি আহ লোভাতুর। কারণ পঞ্চতত্ত্বের আমাদের যে শরীর, এইটা মানে পঞ্চতত্ত্বের দ্বারা যে শরীর আমাদের, এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই শরীরটা কেবলমাত্র মানুষেরই আছে। মানে যত আপনারা আহ উপরের সাতটা তল, নিচের সাতটা তল, অর্থাৎ উপরে ওই স্বর্গের নিচে কিন্নরী, তারপরে গন্ধর্বদের গন্ধর্বলোক, ইন্দ্রলোক থেকে শুরু করে উপরে যতগুলো আছে, নিচে তলাতল, রতল, অতল, রসাতল, পাতাল যারা আছে, এই এতগুলো তলের মধ্যে কেবলমাত্র মানুষেরই কিন্তু
পঞ্চতত্ত্বের শরীর, এছাড়া কিন্তু আর কারোর পঞ্চতত্ত্বের শরীর নেই, শুধুমাত্র মানুষেরই পঞ্চতত্ত্বের শরীর আছে। এবং সেই কারণে কিন্তু দেবতারাও এই মানব শরীরে বারবার বারবার ফিরে আসে, বা আসতে চায়, বা একাধিকবার তাদের আসতে হয়েছে। এই পঞ্চতত্ত্বই মানুষকে, মানুষের শরীরটাকে সৃষ্টি করে, আবার এই পঞ্চতত্ত্বই মানুষের শরীরটাকে ধ্বংস করে। তো পঞ্চতত্ত্ব কিভাবে মানুষকে সৃষ্টি করে, এটা একটু লিখে নিন। সেটা হচ্ছে, প্রথম আকাশতত্ত্ব। এই আকাশতত্ত্ব অর্থাৎ আমরা যেটাকে জানি আত্মা, সেটাকে, এইটাকে আমরা আকাশতত্ত্ব বলি। এই আকাশতত্ত্বর সঙ্গে যোগ হয় হচ্ছে অগ্নিতত্ত্ব। এই অগ্নিতত্ত্বর সঙ্গে, তারপর আকাশের সঙ্গে যেই অগ্নি মিলে গেল, অগ্নির সঙ্গে যোগ হয় হচ্ছে বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্বের সঙ্গে তারপরে যোগ হয় হচ্ছে জলতত্ত্ব। আমাদের শরীরের এই যে হাড়, চামড়া, মাংস, এগুলো তার বিভিন্ন বিভাগ। তারপরে জলতত্ত্ব তৈরি হয়ে গেল। জলতত্ত্বের সঙ্গে শেষে গিয়ে জুড়লো হচ্ছে পৃথ্বীতত্ত্ব, যেমন মাংস যেগুলো, পৃথ্বীতত্ত্ব। তাহলে কি কি বললাম? প্রথমে আকাশতত্ত্ব, আকাশতত্ত্বের সঙ্গে তারপরে জুড়ে যাচ্ছে হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের পরে জুড়ে যাচ্ছে হচ্ছে বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্বের পরে জুড়ে যাচ্ছে জলতত্ত্ব, এবং শেষে শুরু হচ্ছে, তারপর জুড়ে গেল হচ্ছে পৃথ্বীতত্ত্ব বা পৃথিবী তত্ত্ব। এই হচ্ছে সৃষ্টির কলা। একজন মানুষের যে সৃষ্টি হলো, জন্ম হলো, তার বিভাজন। এবার এই মানুষটা মারা যাবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে প্রথম কি হবে? ঠিক তার উল্টো, এইভাবে মানে ভাগ হয়ে যাবে। একদম প্রথমে একটা মানুষের দেহ ম্যাম আরেকবার বলুন, আকাশ তত্ত্বের সঙ্গে অগ্নিতত্ত্ব, তারপর বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্বের সঙ্গে বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্বের তারপর সঙ্গে জল, জলের সঙ্গে পৃথিবী। জলতত্ত্ব। আচ্ছা জল হচ্ছে আমাদের রক্ত। হুম। ম্যাম, আচ্ছা। একটা কোয়েশ্চেন ছিল। বাস্তু দোষ আপনি বললেন না, ফার্স্ট পয়েন্টটা একবার বলবেন সঠিক কি তারপর ছিল? আমি তো কি বলেছি, আমার তো এখন মনে নেই কোনটা, বলো তো। তোমরা পরে ওই সেকেন্ডটা বলবে। বললেন না, কিচেন, টয়লেট, ঠাকুর ঘর। হুম। তার আগে একটা পয়েন্ট বলেছিলেন, ওই পয়েন্টটা একটু জানতে চাইছি, সঠিক সঠিক দিয়ে তথ্য start সঠিক ছিল। জিনিস। কি? পঞ্চতত্ত্বের বিভাজন বলেছিলাম। পঞ্চতত্ত্বর প্রথম কথা বলেছি, পঞ্চতত্ত্বের বিভাজন, যেটা বললাম যে প্রত্যেকটা দিক এক একটা করে তত্ত্বকে নির্দেশ করে। কোনোটা অগ্নিতত্ত্বের দিক, কোনোটা জলতত্ত্বের দিক, কোনোটা বায়ুতত্ত্বের দিক, কোনোটা আকাশতত্ত্বের দিক, এটা একটা। সেই হুম। তত্ত্ব ওয়াইজ আমাদেরকে জিনিসপত্র রাখতে হবে। অর্থাৎ অগ্নিতত্ত্বের দিকে অগ্নিতত্ত্ব রিলেট করে এরকম জিনিস রাখতে হবে। অগ্নিতত্ত্বের দিকে যদি জলতত্ত্বের জিনিস রাখি, তাহলে ওটা বাস্তু দোষ। যদি জলতত্ত্বের দিকে পৃথ্বীতত্ত্বের জিনিস রাখি, ওটা বাস্তু দোষ। এইরকম। আবার তারপরে হচ্ছে গিয়ে মূল যেটা তিনটে বিষয়, একটা হচ্ছে রান্নাঘর, একটা হচ্ছে ঠাকুর ঘর, আর একটা হচ্ছে তোমার আহ ওয়াশরুম, বাথরুম যেটাকে আমরা বলা হয়, এই একটা। আর একটা হচ্ছে কালার থেরাপি। অর্থাৎ এই যে প্রত্যেকটা পঞ্চতত্ত্বের যে আমি কথা বললাম, পঞ্চতত্ত্ব, প্রত্যেকটি তত্ত্ব একটা করে নির্দিষ্ট কালারকে সিগনিফাই করে বা নির্দেশ করে। তো সেই কালার যদি ভুলভাবে প্রয়োগ করা হয়, যেদিকের কালার সেদিকে যদি ভুল কালার প্রয়োগ করা হয়, তো ওটাও হচ্ছে বাস্তুতত্ত্ব। এই তিনটে জিনিসকে মূলত আমাদেরকে দেখতে হয় বাস্তুতে। সরি, এ- ক্লিয়ার? ম্যাম এর আগেও কি বেশ অনেকটা পড়ানো হয়ে গেছে? আমি একটু পরে জয়েন করলাম। হ্যাঁ, 1 ঘন্টা তো পড়ানো হয়ে গেছে। 1 ঘন্টা কি, প্রায় আচ্ছা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কমপ্লিট হতে গেল। না ওই বাস্তু পঞ্চতত্ত্বের আগেও কি কিছুটা বলা হয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ম্যাম। তাহলে ম্যাম, বলো। বলছি যে আকাশ তত্ত্ব বললেন আত্মা, জলতত্ত্ব হাড়, এবং পৃথিবীতত্ত্ব মাংস, এবং অগ্নি ও জলতত্ত্ব হাড় বায়ুটা। না, জলতত্ত্ব হচ্ছে তোমার এই রক্ত। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অগ্নিতত্ত্ব হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হিটটা থাকে না, গরম, এই যে এনার্জিটা, আচ্ছা এটা অগ্নিতত্ত্ব। আর তারপরে হচ্ছে জল হচ্ছে রক্ত, আর পৃথিবী হচ্ছে এই যে মাংস, হাড় মাংস, এগুলো হচ্ছে পৃথিবীতত্ত্ব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এরপর বায়ুতত্ত্ব, হ্যাঁ, বায়ুতত্ত্বটা কি ম্যাম? এই বায়ুটা হচ্ছে আমাদের যে শ্বাস, আমাদের মধ্যে যে শ্বাস চলাচলটা করে, ওই শ্বাস। নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করে মানুষ, বলে না? হুম, আচ্ছা। আচ্ছা, এবার আমরা এটা যে সৃষ্টি করলাম, এবার যখন ধ্বংস হবে, তখন এই তত্ত্বগুলো কিভাবে বিয়োজিত হবে? প্রথম মানুষের শরীর, আমাদের এই শরীরটা আমরা আবার প্রাণ ত্যাগ করলাম, প্রথম আমাদের শরীর থেকে কি বেরিয়ে যাবে? তোমরা এটা সবাই জানো, সেটা হচ্ছে বায়ু। শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, প্রথমে বায়ু। তার থেকে মাইনাস হবে হচ্ছে জল। একটা দেহ যখন পচন শুরু হয়, প্রথমে বায়ু চলে যায়, তারপরে জল চলে যায়। জল দেখবে, ওই বডিটা আস্তে আস্তে যখন পচন শুরু হয়, তখন হচ্ছে ওখান থেকে জলীয় পদার্থগুলো প্রথমে মানে নিঃসৃত হয়। এই জলের পরে যাবে হচ্ছে অগ্নি, অর্থাৎ ওই আহ দেহর মধ্যে যত
তাপ উত্তাপ ছিল, সেগুলো ধীরে ধীরে বিয়োজিত হবে। তারপর আস্তে আস্তে যে পৃথিবী তত্ত্ব, অর্থাৎ পৃথিবী তত্ত্ব বলতে আহ এই যে আমাদের শরীরের বিভিন্ন যত মাংস হাড় ইত্যাদি আছে। আর শেষে এখানে যে এর শেষে যাবে হচ্ছে আকাশ তত্ত্ব। এইটা কিন্তু সরাসরিভাবে আয়ুকে নির্ধারণ করব না। এই আকাশ তত্ত্ব বলতে যখন আমাদের শরীরটা একদম ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গিয়ে যেটুকু আর কি যা মানে উম, ধ্বংসের পরে মানে একদম বিয়োজিতর পরে শেষমেশ একটা বাষ্পীকরণ হয়। সেই বাষ্পীকরণটা হচ্ছে এখানে আকাশ তত্ত্ব। ঠিক আছে? তাহলে প্রথমে মানুষের দেহ, সেটার থেকে মাইনাস করে প্রথম হচ্ছে বায়ু, বায়ুর পরে চলে যাবে হচ্ছে জল, জলের পরে চলে যাবে হচ্ছে অগ্নি, অগ্নির পরে চলে যাবে পৃথ্বী, পৃথ্বীর পরে হচ্ছে আকাশ। এই হচ্ছে ধ্বংসের লীলা, এই হচ্ছে পঞ্চতত্ত্বের মাধ্যমে সৃষ্টি। সৃষ্টি হতে গেলে ওই প্রথমেই সূত্রটা মানতে হবে, যে কোনো রকম সৃষ্টি, সেটা মানুষের শরীর হোক, প্রাণীর শরীর হোক, যায় পাখি পশু যা কিছু। আর যখন কিনা ধ্বংস হবে, ধ্বংসের সৃষ্টিটাও কিন্তু ওই যেটা বললাম ওটা। এবার এই যে পঞ্চতত্ত্ব আমাদের মনুষ্য শরীরের পঞ্চতত্ত্বের কোথায় কে অবস্থান করে, এটা একটু লিখে নাও। যে মনুষ্য শরীরের একদম মস্তকে, মস্তকে থাকে হচ্ছে আকাশ, আকাশ থাকে মস্তকে। মস্তকের পরে দেখো দুটো কাঁধ, কাঁধে থাকে হচ্ছে অগ্নি। হুম। তারপরে নাভিতে হচ্ছে বায়ু, হাঁটুতে পৃথিবী, এবং পদপ্রান্তে বা পায়ের তলায় জল। এই যে মানুষের শরীরে হচ্ছে পঞ্চতত্ত্বের বিভাজন, যে কোথায় কি থাকে। একদম প্রথমে ছিল আকাশ, দুটো কাঁধে হচ্ছে অগ্নি, তারপরে নাভিতে হচ্ছে বায়ু, দুটো হাঁটুতে হচ্ছে পৃথ্বী, এবং পদপ্রান্তে হচ্ছে জল। ঠিক আছে? এই পৃথিবীতে যে চুম্বকীয় তরঙ্গের কথা বললাম, যে পাঁচটা তত্ত্ব, তারা তাদের সমানুপাতিক সমন্বয়ের মাধ্যমে হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। এই পৃথিবীর পৃথিবীর মধ্যে যে চুম্বকীয় তরঙ্গ হয়, মানে মানুষের একটা আলাদা ধরলাম, তার মধ্যে একটা পঞ্চতত্ত্বের বাস আছে। আর সমগ্র পৃথিবীতে একটা পঞ্চতত্ত্বের বিন্যাস আছে। এই পৃথিবীতে যে চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, সেটার প্রবাহ হয় হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে। হুম। আর এই যে মানব শরীর যে, মানব শরীরের মধ্যে এই যে পঞ্চতত্ত্ব রইলো, এবার এই পঞ্চতত্ত্বের মধ্যে তাদের মতো তাদের সমানুপাতিক সমন্বয়তে তাদের এখানেও একটা চৌম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে। হুম। এই যে তরঙ্গটা এখানে, এটা আবার প্রবাহিত হয় হচ্ছে মস্তক থেকে পায়ের দিকে, মানে আহ মানে মাথাটাকে ধরতে হবে উত্তরায়ণ, আর পাটাকে ধরতে হবে দক্ষিণায়ন। তাহলে দুটো হলো, দুটো বিষয় হলো। একটা হচ্ছে পৃথিবী, সে হচ্ছে উত্তর দিক থেকে যাচ্ছে হচ্ছে দক্ষিণ দিকে। আর মানে মানুষের ক্ষেত্রে কি ধরবো, মাথাকে হচ্ছে দক্ষিণ ধরবো আর পাকে ধরবো উত্তর। এবার মানুষের ক্ষেত্রে যে তরঙ্গটা, এই ম্যাগনেটিক ফিল্ড যেটা হয়, সেটার প্রভাব হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। তো এই যে এই কারণে তোমরা অনেক শুনেছো যে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে হয় না। তার পৌরাণিক কাহিনী হচ্ছে, তোমরা অনেক শুনেছো ওই যে আহ যখন গণেশ গণেশজি যখন জন্মগ্রহণ করেছিল, তারপরে আহ তার দু তিনটে কাহিনী শোনা যায়। যে একটা যেমন শনি মহারাজ তার মামা ছিলেন, শনি মহারাজ দেখলে পরে ওই যে তার স্ত্রী অভিশাপ দিয়েছিলেন যে আমি বাদে পৃথিবী, আমাকে যখন দেখোনি, যার দিকে তুমি দৃষ্টি দেবে তারই মস্তক উঠে যাবে। তো সেই কারণে ওই গণেশের মামা ছিলেন শনি মহারাজ। এর একটা ব্যাখ্যা আছে যে শনি মহারাজ যখন গিয়ে গণেশকে দেখলেন এবং গণেশের মস্তক উঠে গেছিল। তো এটা এই কারণে উত্তর দিকে নাকি মাথা দিয়ে শুতে নেই, এটা তোমরা পৌরাণিক কাহিনীতে শুনবে। কিন্তু উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই, তার কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড। এই যে পৃথিবীর উত্তর দিকে দক্ষিণ, আর মানুষের শরীরের উম, ঠিক উল্টোটা, দক্ষিণ থেকে উত্তর প্রবাহটা হয়। এবার তুমি যখন উত্তর দিকে মাথা দিয়ে শুচ্ছ, পৃথিবীর প্রবাহ যাচ্ছে এদিকে আর তোমার প্রবাহ যাচ্ছে এদিকে। ঠিক এই কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালনটা সঠিকভাবে হয় না, এবং উম, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। ফলত উত্তর দিকে মাথা দিয়ে না ঘুমানোর কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই
তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের আহ, সঠিক গতিটা না থাকার জন্য। বায়ুমণ্ডলে কিছু অদৃশ্য শক্তি, এগুলো একটু একটু ছোট ছোট করে বিজ্ঞানের দিকে টাচ করে যাচ্ছি। এগুলো আমাদের মূলত বাস্তু করতে কোনো রকম কাজে লাগবে না। আহ, তোমাদের একটু জানার জন্য আর কি জেনে রাখো যে বায়ুমণ্ডলে এমন অনেক অদৃশ্য শক্তি আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা অনুভব করতে পারি না। যেগুলো প্রাকৃতিক রোষ বলে বা প্রাকৃতিক এনার্জি বলে। তো এই মানুষ মানে জীবিত মানুষের চারিদিকে, একটা জীবিত মানুষের চারিদিকে সব সময় কোনো না কোনো মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম চুম্বকীয় ক্ষেত্র কাজ করে। এই মানে এই জন্য মানে এই যে চুম্বকীয় বিভিন্ন রকম চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে মানুষের শরীরের চারপাশে, যেটা আমরা এরকম সরাসরি ভাবে ফিল করতে পারি না, কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। তার ফলে এই যে চুম্বকীয় তরঙ্গের যে স্রোত বাস্তুতে মূলত যেভাবে আর কি, এই যে প্রথম তোমাদের নর্থ ইস্টের কথা বলা হয়, নর্থ ইস্টের জানলা সবসময় খুলে রাখার কথা সকালবেলায় ভোরবেলায়, কারণ সূর্য যখন উদিত হচ্ছে সূর্যের যে কিরণটা ওটা হচ্ছে যেমন করে ভূভাগেও সর্বপ্রথম নর্থ ইস্টে পড়ে, তেমনি করে তোমার যে বাস্তু সেই বাস্তুতেও কিন্তু প্রথম যে পড়ে সেটা হচ্ছে ওই নর্থ ইস্টে। এবং নর্থ ইস্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়, কোনো রকম আবর্জনা না রাখতে বলা হয়, কোনো রকম নোংরা ওখানে জমি না রাখতে বলা হয়। এই যে সূর্যরশ্মিটা আসলো এবং তার মধ্যে যে ভিটামিন ডিটা থাকে, ভিটামিন ডি থাকে আর ভিটামিন ই কিংবা এফ, এটা আমি কনফিউশনে আছি, এরকম একটা কোনো ভিটামিন থাকে, সম্ভবত ই থাকে। ই ছাড়াও আর একটা ভিটামিন ডি। থাকে। হুম। ভিটামিন ডি সূর্য থেকে আমাদের আসে, ভিটামিন ডি আসে। ভিটামিন ডি থাকে আর একটাও থাকে হুম। সঙ্গে, ই কিংবা এফ, এরকম একটা কেউ থাকে, এফ বলে তো কিছু হয় না, ই থাকতে পারে। তো ওই যখন ভিটামিন ডিটা, তোমরা ডিটা নিয়েই কথা বলি, ভিটামিনটা ডি যখন পড়ছে যেমন করে তোমার বাড়ির মধ্যে যখন প্রবেশ করছে, তো ভিটামিন ডি সরাসরিভাবে আমাদের মস্তিষ্ক, আমাদের হাড়, আমাদের স্কিন এটাকে যেমন প্রভাবিত করে, এই ভিটামিন ডিটা যখন মানে সূর্যের রশ্মি যখন ওই আবর্জনার সঙ্গে সংযোগ স্থাপন করে, তখন মিথাইল টাইপের কোনো গ্যাস উৎপন্ন তৈরি হয়, যাতে করে তোমার বাস্তুর জন্য বা তোমার শরীর স্বাস্থ্যের জন্য ওটা কিন্তু আহ, ক্ষতিকর। ফলত নর্থ ইস্টে ওই দিকটাতে কোনো রকম গার্বেজ, কোনো রকম নোংরা, কোনো রকম আবর্জনা এগুলো কিন্তু কখনোই রাখা উচিত না। আর এই যে প্রত্যেকটা আমাদের এই যে বাস্তু, আমি যেরকম 45 রকম দেবতার কথা বললাম, সেটা তো পৌরাণিক কাহিনী, কিন্তু বাস্তুর মধ্যে এই যে প্রত্যেকটা জায়গাতে যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের যে প্রবাহ, এই প্রবাহটা যদি সঠিকভাবে হতে পারে একটা বাস্তুর মধ্যে, যদি সঠিক জায়গাতে, যেটা আমি বললাম যে কোথায় কোন দেবতা বসে আছেন, ওটার অর্থতে কোথায় কোন তত্ত্ব, তোমার বাস্তুতে কোথায় জলতত্ত্ব আছে, কোথায় অগ্নিতত্ত্ব আছে, কোথায় বায়ুতত্ত্ব আছে, এর মাধ্যমে এর সঙ্গে বায়ুমণ্ডলে থাকা যে বিভিন্ন পদার্থগুলো প্রত্যেকটা মুহূর্তে ক্রিয়া বিক্রিয়া করছে, এবং তার ফলে সংঘাতে একটা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং সেখানে গিয়ে তার একটা যে অড়া তৈরি হচ্ছে, সেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে গিয়ে থাকছো, বসছো, খাচ্ছো, তার একটা প্রভাব তোমার শরীরের মধ্যে সবসময় পড়ছে। এই অড়াটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা, অড়াটাকে সঠিকভাবে গ্রহণ করাটাই হচ্ছে বাস্তুর মূল কাজ। সাউথ ইস্টটাকে এই জন্য সবসময় উঁচু রাখতে বলে, আর নর্থ ইস্টটাকে একটু ডাউন। তাহলে হচ্ছে এই যে প্রবাহটা, এই প্রবাহটা কিন্তু আহ উম, সঠিকভাবে চলে। আর এই যে যেটা আমি এই ম্যাগনেটিক ফিল্ডের কথা বললাম, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র, বায়ুমণ্ডলে এটা 20 প্রকারের এরকম চুম্বকীয় ফিল্ড তৈরি হয়, যার মধ্যে থেকে মানুষের জীবনে কেবলমাত্র 4 প্রকার তড়িৎটাই কাজে লাগে, বাকি আর কিছু সে গ্রহণ করতে পারে না। হুম। তো এই জন্য মানে বাস্তুর ক্ষেত্রে এই 5 ভৌতিক তত্ত্ব, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এর আহ, গুরুত্ব অপরিসীম। তোমাদেরকে বাস্তু বুঝতে গেলে, বাস্তু করতে গেলে, ওই নর্থ ইস্টে বা কিচেন, সাউথ ইস্টে, নর্থ ইস্টে কিচেন রাখা যাবে না, সাউথ ইস্টে ঠাকুরঘর রাখা যাবে না, এইটা যে বলে আমরা 4 পয়সা কামাই করতে যাব, কিন্তু কেন রাখা যাবে না সেইটা কিন্তু বুঝতে হবে, কারণ আমরা এখন পড়ছি, আমাদেরকে সেটা সঠিকভাবে মানে জ্ঞানটা অর্জন করতে হবে যে বাস্তু মূলত কি বলছে। এই যে রাখা যাবে না তার আসল ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই 5টা তত্ত্বের সঠিক বিন্যাস
প্রত্যেকটা বাড়িতেই 5টা তত্ত্ব আছে, এবং সেই 5টা তত্ত্ব অনুযায়ী যদি সঠিক ব্যালেন্স না হয় তাহলেই কিন্তু গড়বড়। আচ্ছা, এই গেল আমরা বাস্তুর মোটামুটি ভূমিকাটা আজকে পড়ে নিলাম। এবার আমরা বাস্তুর সাবজেক্টের মধ্যে ঢুকে যাব। সেটা হচ্ছে একটা বাস্তু, প্রথম বাড়ি টাড়ি এখনো হয়নি, তাহলে একটা বাস্তু মানে প্রথম আমরা জানি হচ্ছে সেটার জমিটা দিয়ে শুরু করি। একটা বাস্তু বলতে সেই বাস্তুটার দুটো করে বাস্তুর আর কি বিচার হয়। একটা হচ্ছে যখন তুমি বাড়িতে যাচ্ছ, এই বাড়িটার একটা যেটা ভবনটা আছে আর কি, যে একটা ইট কাঠ পাথর দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে, এটার একটা বাস্তু হবে। আর ওই বাড়িটা যে জমিটার উপর দাঁড়িয়ে আছে সেই জমিটার একটা বাস্তু হবে। দুটো আলাদা আলাদা বাস্তু। তো এবং ধরো ধরো তুমি যখন কাজ করবে তখন তোমার এরকমও ডাক আসবে যে আমি এই জমিটা কিনেছি, এই জমিটাতে আমি বাড়ি করব, তো জমিটা আপনি এসে দেখে যান। তো প্রথম আমাদের শিখতে হবে কিন্তু সেই জমি পরীক্ষণ। একটা বসবাসযোগ্য আম, মানে কোনো বাস্তু সেটা বসবাসযোগ্য কিনা তার জন্য প্রথম আমাদেরকে কিন্তু জমি পরীক্ষণটা শিখতে হবে। তো এই যে উম, জমি, রস, গন্ধ ও গুণ, রস, গন্ধ এবং গুণ, এই তিনটের উপর ভিত্তি করে জমির বিভাজন হচ্ছে 4 প্রকার। লিখে নাও টুক করে, রস, গন্ধ এবং গুণ। কারা কারা এই জমি জমির বিভাজনের মধ্যে তাহলে প্রথম পড়ছে হচ্ছে ব্রাহ্মণী জমি। এটা তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে, এবং এটা তোমাদের সকলকেই হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি যে কাল সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোটামুটি রোদ্দুরটা উঠেছে 10টা সাড়ে 10টার পরে গিয়ে প্রত্যেকেই বাড়ির জমির, তোমাদের বাড়ির যে জমি, যাদের জমির উপরে বাড়ি, যাদের ফ্ল্যাট নেই জমিতে বাড়ি তাদের কথা বলছি, তারা হচ্ছে তোমাদের জমিটাকে আনুমানিকভাবে ধরো কারো যদি আয়তক্ষেত্র জমি হয় বা বর্গক্ষেত্র জমি হয়, সেটাকে আড়াআড়ি ভাবে এরকম এরকম ক্রস করে মেলাবে, মিডিল পয়েন্ট যেটা, সেরকমটাকে মোটামুটি আনুমানিক তোমাদের চোখের মাপে দেখে নেবে যে আমাদের জমির ঠিক মিডিল পয়েন্ট কোনটা। সেখানটার থেকে একটু উপরে তো একটু বালি বালি মাটি আমরা বিভিন্ন অনেক সময় বালি ফেলি বা বাইরে ছাই মাটিও এসে মেশে, ওটা একটু ছড়িয়ে মোটামুটি একটা দা দিয়ে যদি তুমি খোদাই করো, তাহলে 2-3 কোপ নিচের মাটি তুলবে। সেই মাটিটা তুলে প্রথমে আহ হাতে করে নিয়ে একটু বড় নিঃশ্বাস নিয়ে দেখবে যে মাটিটার গন্ধ কিরকম, গন্ধ আর ওই মাটিটার ভেতরের যে মাটিটা সেটার রংটা কিরকম, এই দুটো জিনিস তোমাদের হচ্ছে দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ব্রাহ্মণী মাটি। 1 নম্বর বিভাগ হচ্ছে ব্রাহ্মণী মাটি। ব্রাহ্মণী মাটি সেগুলো সাদা রঙের হয়, সাদা রঙের মাটি। এবং এদের এই মাটিটার গন্ধ মানে, এবার আমি এই মাটিটার গন্ধ হচ্ছে সুগন্ধিযুক্ত। এবার তোমাদের আমি কি করে বুঝাবো যে সুগন্ধি বলতে কি বোঝায়, চন্দনের গন্ধ না আতরের গন্ধ না গোলাপ ফুলের গন্ধ, সেটা নয়। 4টি মাটি যখন তোমরা আলাদা আলাদাভাবে শনাক্ত করে করতে পারবে যে এই ব্রাহ্মণী মাটি ছাড়া আর বাকি যে 3টে, তাদের যখন তুমি শনাক্তকরণ করতে পারবে, তাহলে সেই 3টে অনুযায়ী এই মাটিটা বেশ সুগন্ধযুক্ত, মানে এই গন্ধটার, এই মাটিটার মধ্যে কোনো রকম তীব্র গন্ধ নেই, কোনো রকম ঝাঁঝালো গন্ধ নেই, কোনো রকম আষ্টে গন্ধ নেই। এই গন্ধটা মাটির মধ্যে নিলে বেশ মাটির একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা তোমরা পাবে। এই যে ব্রাহ্মণী আর কি যে জমি, এটা হচ্ছে সর্বোত্তম বসত করার জন্য। তারপর হচ্ছে ক্ষত্রিয় জমি। ক্ষত্রিয় জমি সেটা যখন তুমি পর্যবেক্ষণ করবে, এটা দেখবে তুলনামূলকভাবে, মানে ওটা যেমন ধবধবে সাদা ছিল, এটা দেখবে ধবধবে সাদা নয়, এটা হচ্ছে একটু লাল, লালচে মাটি। আহ, দেখো, এইখানে আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে ওই বাঁকুড়া পুরুলিয়া ওখানকার জমি, ওই ওই রকম ভাবে যেটা পার্টিকুলার লাল মাটির জমি, যেটা কালো মাটি কৃষ্ণ মৃত্তিকার জমি, সেইগুলো আলাদা, সেগুলো ছেড়ে দাও। সেটা তাদের আহ, সেটা হচ্ছে সেখানকার ভূমির রূপ, এটা নয়। তোমার সাধারণ আহ, আহ, যে বিচারটা সেখান থেকে, ওই লাল মাটির বিচার যদি আমরা করতে যাই, সেই লালের মধ্যেও মোটামুটি লাল, ভীষণ লাল, ধূসর লাল, সাদা লাল, এরকম বিচার করব। কৃষ্ণ মৃত্তিকার ক্ষেত্রে ভীষণ কালো, সাদা কালো, নর্মাল কালো, এরকম বিচার করব, সেটা এর এর সঙ্গে মিশাবো। কিন্তু আমরা যে সাধারণ সমতল ভূমিতে যে বাস করছি, সেইখানে
আহ আগেরটা যেমন ব্রাহ্মণী জমির ক্ষেত্রে আমরা দেখলাম যে ওটা হচ্ছে সাদা জমি, সাদা মাটি ছিল আর বেশ সুগন্ধযুক্ত, ওই মাটিটার মধ্যে কোনো কটু গন্ধ নেই। আর এই ক্ষত্রিয়র ক্ষেত্রে হচ্ছে এই মাটিটা তুলনামূলকভাবে লাল, এবং এর মধ্যে কিন্তু একটু মানে রক্তগন্ধা, মানে যেমন তুমি ওই ক্ষত্রিয় বললে এটা বুঝে নেবে যে ক্ষত্রিয় মানেই হচ্ছে তার তো ওই রক্ত টক্ত নিয়ে কাজ, মারামারি কাটাকাটি। এই মাটিটার মধ্যেও কিন্তু ওই একটু রক্তগন্ধা, রক্তগন্ধা বোঝো, মানে আঙুল টাঙুল কেটে গেলে রক্ত থেকে একটা আয়রনিক টাইপের স্মেল আসে, একটু কিরকম, কিরকম বলবো, ওই যে আর কি রক্তের যেরকম কেটে যাওয়া রক্তের যে গন্ধটা, দুর্গন্ধ নয়, পচে যাওয়া রক্তের গন্ধ নয়, ওই রকম গন্ধটা থাকবে। এটা ক্ষত্রিয়, এটা তার মানে আহ ওটা যদি উত্তম হয় তাহলে এটা হচ্ছে ভালো। আর তারপরে আসবো হচ্ছে বৈশ্য বর্ণ, বৈশ্য বর্ণের মাটি। এরা হচ্ছে তুলনামূলক মাটিটা একটু যেন যদি খোদাই করো তাহলে দেখবো যে একটু মাটিটা সবজি সবজি হয়, মানে একটু খানিকটা সবুজ সবুজ রঙের মাটিগুলো, মানে অনেক মাটির উপরে ছ্যাতলা পড়ে গেলে বা শ্যাওলা পড়ে গেলে মাটিটা সবুজ হয়, ওই রকম নয়। খোদাই করার পরে যে মাটিটা তুলবে দেখবে তুলনামূলকভাবে এই মাটিটা হচ্ছে একটু সবুজ। আর এর মধ্যে মানে ফসলের গন্ধ, ফসলের গন্ধ মিন্স খানিকটা শস্যের গন্ধ বা খানিকটা ধানের গন্ধ, ওই ওই যে মাঠে ঘাটে যে ফসলগুলো হয় ওই রকম একটা গন্ধ থাকে। হুম, এটাকে শস্যগন্ধাই বলে, এই মাটিটাকে শস্যগন্ধা। তো বিভিন্ন সেটা তুমি আর কি আইডেন্টিফাই করতে পারবে যে এটার মধ্যে একটা অন্যরকম ধানের গন্ধ বা শস্যের গন্ধ বা কোনো মটরশুঁটির গন্ধ, এরকম টাইপের একটা গন্ধ তুমি পাবে, সবজি টাইপের গন্ধ ওর মধ্যে থাকে। আর এটা হচ্ছে অম্ল রসযুক্ত। এখানে এই জমিগুলোতে দেখবে উম তোমরা যারা আমরুল শাক চেনো, যাদের বাড়িতে হয় বা মাঠে ঘাটে হয়, আমরুল শাক চেনো তোমরা? এরকম 3 পাতার হয়, টক টক লাগে খেতে, কেউ চেনো? হ্যাঁ ম্যাম। হুম, এই রকম জমিতে ওই আমরুল শাকের চাষ দেখবে হয়, মানে একলা একলা হয়ে পড়ে আছে। ওই রকম জায়গাতেই আমরুল শাকের চাষটা কিন্তু খুব ভালো হয়, মানে নিজেরা নিজেরা জন্মায়, মানে এরা একটু তুলনামূলকভাবে অম্ল রসযুক্ত হয়। আর এই সব জমিতে কুশ আর কাশ, কাশ ঘাস হয়, কাশের যে বন হয়। আর কুশও এক ধরনের আর কি, একটা ওই যে যে পুজোর সময় দেখবে আঙুলে আংটি পরানো হয়, কুশের আংটি, ওই কুশের যে ঘাস, সেই কুশ ঘাস এবং কাশ ঘাস, এই দুটোই হচ্ছে এই ধরনের মাটিতে কিন্তু বেশি জন্মায়। হুম, এটা তাহলে ওটা গেল উত্তম, তারপরে ভালো, এটা মোটামুটি। আর তারপরে আসবো হচ্ছে উম উম, ক্ষুদ্র জমি। ক্ষুদ্র জমি কেমন? কালো রঙের মাটি, মানে এতক্ষণ এঁটেল মাটির কিন্তু একটা কালো রং হয়, যেখানে তুমি ওই একদম নদীর পাড় থেকে মাটি তুলে নিয়ে আসছো, সেখানে একদম টাইট এঁটেল মাটি, হুম, ওইটার একটা কালো রং হয়, বা পচা মাটি তুলছো সেটার একটা কালো মাটি, সেটা আর ধরলে হবে না। এমন একটা সাধারণ মাটি যেটা তুমি তুলে দেখলে তুলনামূলক এই সবকটার থেকে এই মাটির রংটা হচ্ছে কালো। তাহলে শূদ্র বর্ণের প্রথম শর্ত হচ্ছে কালো রঙের মাটি হবে। আর এই মাটিটার কিন্তু গন্ধ হচ্ছে মদ গন্ধা, মানে গন্ধটা ভালো না, একটু আষ্টে গন্ধ আসতে পারে। তারপরে অ্যালকোহলিক টাইপের গন্ধ বেরোয়, মদ গন্ধ বলতে ওই রকম ঝাঁঝালো, মানে নাকের কাছে নিয়ে আসলেই না একটা ঝাঁঝালো টাইপের গন্ধ আসে। আর সেটা মানে স্মেলিং ব্যাড, ভালো না, মানে ভাল লাগবে না আর কি। ওই যে প্রথম ব্রাহ্মণী মাটিটা যেমন আমরা বলি যে অনেকেরই দেখবে ফ্যাসিনেশন থাকে যে সোদা গন্ধ, মাটির একটা সোদা গন্ধ, বৃষ্টি প্রথম যখন পড়ছে আমার কি ভালো লাগে, ওই প্রথম মাটিটা তোমার মধ্যে একটা ভালো লাগা ফিলিং তৈরি করাবে। কিন্তু এই শেষ মাটিটা শূদ্র বর্ণের মাটি, এটা কিন্তু তোমার মধ্যে একটা নাক সিটকানো ব্যাপার তৈরি হবে, কিরকম একটা গন্ধ এরকম তৈরি হবে। আর তার সঙ্গে এটাকে বলা হয় তিক্ত রসযুক্ত মাটি। হুম, মানে সব ধরনের ঘাস এই জমির মধ্যে দেখতে পাবে, যে যদি ফেলা জমি থাকে তাহলে এখানে কোনো রকম মানে এমন কোনো ঘাস নেই যা হয়নি, দূর্বা থেকে শুরু করে বাদলা ঘাস, এই ঘাস ও ঘাস, সব রকমের ঘাস এইখানে কিন্তু আছে। তাই এইটা হচ্ছে আমরা এই 4 রকম ভাগটাকে করলাম পঞ্চতত্ত্ব ওয়াইজ। হুম, আর এছাড়াও তিথি, পক্ষ, মানে মাস, পক্ষ, তিথি, বার, নক্ষত্র যোগ, এইগুলো অনুযায়ী মাটিকে আবার 75 থেকে 76 ভাগ ভাগ করা হয়। এগুলো আমাদের জেনে দরকার নেই, এরা যারা থিসিস টিসিস করবে তাদের জন্য। মোটামুটি আমরা এই 4টে ভাগ ধরে, মানে প্রথম আমরা কোনো বাস্তুতে যেতে গেলে আগে দেখবো ওই মাটিটা কোন প্রকারের মাটি, বাস্তুর জন্য কতটা সঠিক। যখন তুমি জমি কিনবে বা তুমি জমি কাউকে প্রেসক্রাইব করবে যে এই মাটিটা নিয়ে আপনি এখানে বসবাস করুন, তাহলে এই যে 4টে প্রকার মাটি আমরা প্রথম টিক দেবো হচ্ছে 1 নম্বর দিয়ে দেবো হচ্ছে ব্রাহ্মণীতে, তারপরে ক্ষত্রিয়তে, তারপর বৈশ্যতে, আর শূদ্রতে। মানে যদি শূদ্রের মাটি পাই তাহলে আমরা চেষ্টা করব এখানে বাস্তু না করতে, বা করলে পরেও প্রথম থেকেই কিন্তু দেখো বাস্তুর পুজোটা কিন্তু খুব মাস্ট বাড়ি করার জন্য।
তিনটে টাইমে বাস্তুর পুজো করতে হয়। একটা হচ্ছে তোমরা সবাই জানো, দুটো তোমরা সবাই জানো, 3 নম্বরটা তোমরা হয়তো জানো না। যে একটা প্রথম হচ্ছে যখন জমি খোদাই করা হয়, প্রথম যে বাস্তু ভিত পুজো করে যেটাকে বলা হয়, ওই সময় বাস্তু পুজো করতে হবে। আর তারপরে হচ্ছে যখন বাড়ি তৈরি হয়ে গেল, তারপরে হচ্ছে গৃহপ্রবেশ করে সেই সময় একটা বাস্তু পুজো করা হয়। কিন্তু মাঝখানে একটা বাস্তু পুজো করতে হয়, যেটা আমাদের করা হয় না। সেটা হচ্ছে যখন ওই বাস্তুটার মধ্যে উম আহ গেট মানে প্রধান দরজা যখন নির্মাণ করা হয়, সেটা তোমার বাইরে যদি যাদের পাঁচিল দেওয়া আছে, ওয়াল করা আছে, তাদের বাইরের যে দরজা ওটাও হতে পারে। যাদের সেরকম নেই, যাদের শুধু এরকম চারদিকে বেড়া দেওয়া রয়েছে, গ্রামের বাড়ি, আহ, বাড়িটাতে আর কি, প্রধান দরজা যেটা তৈরি করা হচ্ছে, সেটা যখন নির্মাণ করা হয়ে যাবে ওই সময় একটা পুজো। আর তারপর হচ্ছে এই তোমার বাস্তু মানে পুরো ঘর তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে গৃহপ্রবেশের সময় এই একটা বাস্তু পুজো। এই তিনটে বাস্তুর পুজো কিন্তু অবশ্যই গৃহ নির্মাণের সময় করতে হয়। এবং তুমি তোমার ক্লায়েন্টকে শুনে দেখবে যে কাদের কাদের এই পুজোগুলো হয়। অনেকেরই হয়, অনেকেরই আবার হয় না। তো যাদের দেখবে যে জমিগত কোয়ালিটিতে যাদের একটুখানি ঘাটা আছে, তাদের কিন্তু ভূমি পূজন মাস্ট। আর তার জন্য গোবরাদি ইত্যাদি প্রয়োগ আছে, সেগুলো আমরা পরবর্তীকালে শিখবো। তো এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এইটুকু বুঝতে বলো। ম্যাম, আমি ভিত পূজা গৃহপ্রবেশটা হয়, প্রধান দরজার পূজাটা দেখি না। এটা কি মানে কি একটা বলে পঞ্চাঙ্গ নাকি একটা? হ্যাঁ, গেট পুজোটা হয় না বলেই সেটা আমি বললাম। এটা আমাদের কালচারে দেখো, এটা আসলে এখন তুমি হিসেব করে দেখবে, তোমার আমাদের ছোটবেলাতেও কিন্তু বাস্তু নিয়ে কারোর এত মাথা ব্যথা ছিল না। হুম। বাস্তু কিন্তু ওই খালি পুজো আর ওই ইয়েটা মানে ওই যে ভূমি পূজন বলতে ওই আম, গৃহপ্রবেশটাই হচ্ছে বাস্তু আহ, ধরা হতো। আর কোথায় গেল? হুম, দাঁড়াও আমি একটু পেজ শেয়ার করছি, দেখো তো হয় কিনা। হ্যাঁ, আসলে যেটা বলছিলাম, মাঝখানটাতে বহু বছর এই সব ওই বাংলাদেশ, ভারত, ওই ব্রিটিশ, পাকিস্তান এইসব করে করে আমাদের ভারতীয় কালচারটা তো অনেকটা অবলুপ্তির পথে গেছিল। অনেক ধর্মচরণ, অনেক কিছুই ঠিকঠাক ভাবে আর হতো না। তার ফলে এই বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের দিকটায় তো একেবারেই কম মানে উম, কমই হতো। তো আবার আমাদের এই শাস্ত্রের উত্থান হচ্ছে এবং এখন আমরা ধীরে ধীরে সেইগুলোকে জানছি। আজ থেকে যেটা বলছিলাম, আজ থেকে আমাদের ছোটবেলাতেও কিন্তু বাস্তু নিয়ে এত মাথা ব্যথা আমরা কাউকে দেখিনি। কিন্তু এখনকার দিনে শহরের তুলনায় গ্রামে, এই মানে সরি, গ্রামের তুলনায় শহরের মানুষ কিন্তু বাস্তু নিয়ে খুব সচেতন। আমার যদি বাস্তুর মানে কাজ আসে, তো যদি গ্রামে একটা কাজ আসে তো শহরে 10টা কাজ আসে। এরকম মানে অনুপাতটা আমি বলছি। তো ভীষণ মানুষ কিন্তু আগের তুলনায় ভীষণই আর কি সচেতন। তো এই এই তিনটে পুজো করার কথা। যখনই দেখবে যে এরকম তিনটে পুজো মানে হয় না, বেসিক্যালি কারোরই হয় না, তো তার মানে হচ্ছে ওই মেইন যে দুয়ার, ওই দুয়ারে কিন্তু কিছু না কিছু রেক্টিফিকেশনের প্রয়োজনীয়তা আছে, যাদের আর কি বাস্তু পুজোটা হয়নি। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম বলছি ব্রহ্মস্থানটা একটু কিভাবে নির্ণয় করতে হবে হ্যাঁ, একটু বলুন আমি না। তোমাকে একটা ছবি এঁকে বুঝাচ্ছি, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। আমি একটা সব থেকে সোজা একটা আহ, জমি আঁকছি, দেখা যাচ্ছে তো? হুম। এরকম একটা ধরে নিলাম, একটা এরকম আয়তক্ষেত্রের জমি। হুম। এবার আমরা হচ্ছে একদম সোজা এখান থেকে জমিটার মাপ শুরু করবো, এখান থেকে ফিতেটা ধরবো। হ্যাঁ, হুম। এবার এটা তো আসছে না। যাই হোক, তোমরা এখান থেকে, আমি এইভাবে বুঝিয়ে দিই, এইখান থেকে মাপাটা শুরু করব, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টানবো। হুম। আবার এখান হুম। থেকে শুরু করে এই পর্যন্ত টানবো। ঠিক আছে? ঠিক হুম। মাঝখানটাতে এই জায়গাটা দুটো রেখাই দুজনকে টাচ করবে। এইটাই হচ্ছে হুম। এই ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থান বিচার করার আরো আরো অনেক অঙ্ক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শুরু শুরু করবো মোটামুটি ভাবে। এবার এই বাড়িটা ধরো এতটুকুনি
এগোনো আছে, কারো কারো বাড়ির সামনে একটা খোপ আছে। যখন এরকম খোপওয়ালা বাড়ি চলে আসবে তখন আমরা সামনের এই খোপটুকু বাদ দিয়ে বাকিটুকু, যে বাকিটুকুর মধ্যে সে বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র হোক যেটাই হোক সেটা আমরা নেব। যেটা এক্সটেনশন আছে সেটাকে বাদ দেবো। যদি কারোর এরকম কাট মার্ক থাকে যে এই বাড়িটার এইখান থেকে এইটুকু কাটা আছে, তাহলে এইটাকে কাটাটাকে আমরা আবার জুড়ে নেব। মোটামুটি একটা আমরা এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র তৈরি করব। দিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টানবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টানবো। কিছু যদি তোমাদের হিসাব করতে না পারো তাহলে একটা ফিতে কিনে নেবে, মোটামুটি ওই 15 ফুট 16 ফুটের একটা ফিতে কিনে নেবে। এই কোণার থেকে এই ফিতে ধরবে, এই যত ফুট হচ্ছে এখান থেকে এইখান থেকে কিনে নিয়ে যতটুকু যতটা হচ্ছে মাঝখানটা যেখানে ক্রস করছে, অর্থাৎ যদি মাপটা সঠিকভাবে বের করে নিতে পারো যে এটা 24 আর এটা 24, তাহলে মাঝখানটা এই 12তে টাচ করবে। এটা সাধারণ নিয়ম। এই 12টা হচ্ছে তোমাদের ব্রহ্মস্থান। বুঝতে পেরেছি? আচ্ছা বলছি হ্যাঁ বলছি ব্রহ্মস্থান যদি বাড়ি মানে আমার যদি বাড়ি থাকে আমি ওখানে মাটিটা পাবো কি করে, মানে ওই জমিটার ওখানে যদি আমার বাড়ি অবস্থান করে তাহলে তো আমি মাটিটা পাবো না। জমির উপরে যখন বাড়ি হয়ে গেছে তখন আর জমির ব্রহ্মস্থানটাও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নয় তা বলবো না, কিন্তু তখন আর মানে জমিটা দেখতে হবে মোটামুটি। আহ জমির একটা মাপ হয় বর্গ স্কয়ার ফুট ইত্যাদি দিয়ে, বা যদি আপনাদের যাদের জমিতে দলিল করা আছে সেই দলিলে দেখবেন কোন কত দাগ নম্বর দিয়ে কোথায় কতটা জমি আছে তার মাপ, সেই অনুযায়ী মাপটা বার করতে পারেন। আর জমির একদম আনুমানিকভাবে একটা মিডিল পয়েন্ট তো হয় যে এইটা জমি আমার 3 কাঠা জমি আছে, এখান থেকে এতটুকু ওখান থেকে এতটুকু এরম জায়গায় আসতে পারে। জমির আমার মূলত দেখতে হবে জমির যে মিডিল পয়েন্ট, ওখানে কোনো রকম পিলার যেন না ওঠে, কোনো রকম গর্ত যেন না হয়, ওখানে কোনো রকম ছেড়খানি যেন নয়, ক্লিন থাকে। আর যদি জমির বাস্তু না বের করা যাচ্ছে, মানে জমির ব্রহ্মস্থানটা বার করা না যাচ্ছে, জমির উপরে যখন বাড়ি হয়ে গেছে তখন মূলত আমার বাড়ির ব্রহ্মস্থানটাই মেন, জমিটা অতটা ম্যাটার করে না। ঠিক আছে? মেইনলি হচ্ছে আমাদের বাড়ির ব্রহ্মস্থানটা। বাড়ির ব্রহ্মস্থানটা বার করব, করে ওখানে আমরা কম্পাস ধরবো। ধরে এবার দেখুন আপনার চোখে, সাধারণ চোখে আপনি ছোটবেলার থেকে জেনে এসেছেন যে এটা আপনার বাড়ি, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। এটা আপনি চোখে জেনে এসেছেন, ছোটবেলা থেকে বাবা মাও তাই বলে এসছে। কিন্তু যখন কম্পাস ধরলেন, যেটাকে আপনি সারা জীবন জানছেন এটা উত্তর, দেখা গেল ওটা নর্থ ইস্ট হয়ে গেল, ওটা উত্তরই নয়। যেটাকে আপনি জানছেন সাউথ, ওটা সাউথ ইস্ট হয়ে গেল, ওটা সাউথই নয়। এরকম এই যে চোখের বিচারে উত্তর দক্ষিণ, আর যখন আপনি কম্পাস ফেলবেন বাস্তুর মাঝখানে, তখন কিন্তু উত্তর দক্ষিণ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, একেবারেই ওই রকম চোখের দৃষ্টিতে যা আছে সেটা থাকবে না। এবং সেইটাই খুঁজে বার করা কিন্তু আমাদের কাজ, যে ওই বাস্তু সাপেক্ষে প্রত্যেকটা, ধরুন একটা বড় ফ্ল্যাটে গেছেন, একটা বড় অ্যাপার্টমেন্ট, সেখানে অনেকগুলো ফ্ল্যাট আছে, তো পুরো অ্যাপার্টমেন্টের তো একটা বাস্তু হবে। সেটা আমার দিয়ে দরকার নেই, আমি যাব আমার যে ক্লায়েন্ট তার নামে যেটুকুনি জায়গা সে রেখেছে সেই জায়গাতে কিন্তু তার যেটুকুনি ফ্ল্যাট, সে 1 BHK হোক, 2 BHK হোক, 3 BHK হোক, যেটাই হোক না কেন, সেই ফ্ল্যাটের মধ্যেকার যেটুকুনি জায়গা, সে সেইটা দিয়ে আমরা কিন্তু তার ব্রহ্মস্থানটা বিচার করার চেষ্টা করবো। পুরো অ্যাপার্টমেন্টের ব্রহ্মস্থান আমার দরকার নেই। ঠিক আছে? হুম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কতগুলো জমি আমরা দেখে নেব। যে জমি আমরা যখন কিনতে যাব, পারচেস করব, ক্লায়েন্ট জিজ্ঞেস করবে কোন ধরনের জমি কিনবো, কোন ধরনের জমি ভালো, কোন ধরনের জমি মন্দ, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখে নেব। এই প্রথমে আমি যেটা এঁকেছি এটাই লেখো। এটা হচ্ছে আয়তক্ষেত্র জমি। আয়তক্ষেত্র জমি কিন্তু শুভ, ধনদায়ক, এইরকম জমি কেনা যেতে পারে। এটা শুভ হবে, এই জমি কিনলে পরে টাকা পয়সা ঠিকঠাক থাকবে এবং পুষ্টিবর্ধক, অর্থাৎ কিনা এই জমি কিনলে সাধারণত মানুষের রোগ ব্যাধি হওয়ার কথা কম। এরপর হচ্ছে বর্গক্ষেত্র স্কয়ার, এরকম যাদের জমি, এইরকম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র জমিও কিন্তু শুভ, এরকম জমি পারচেস করা যায়। এটাও ধনদায়ক এবং পুষ্টিবর্ধক। এবার হচ্ছে ত্রিভুজ আকৃতি জমি, এটা আমি আঁকছি না, আপনারা সবাই এঁকে নিতে পারবেন। ত্রিভুজ আকৃতির জমি, ত্রিভুজ আকৃতি জমি দেখুন, এটা কিন্তু ভালো জমি নয়, অশুভ। এবং গৃহ স্বামীকে কিন্তু মানে উম, এইরকম ধরনের জমি বা দোকান যদি কেউ কেনে,
তাহলে এই ধরনের দোকান কিনলে সেই দোকান তো রানিং থাকবেই না, দোকানের ব্যবসা ভালো হবে না, এবং এই দোকান থেকে তোমার ওই ঋণগ্রস্ত হয়ে যাওয়া, লোন করে শোধ না করতে পারা, গ্রাহক কমে যাওয়া, ব্যবসা ডুবে যাওয়া, এই ধরনের কিন্তু হতে পারে যদি ত্রিকোণাকৃতি জমির কেউ ব্যবসা তৈরি করে। আর ত্রিকোণাক্ষেত্রে যদি বাড়িও তৈরি হয়, সেই বাড়িতেও কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না, সেই বাড়িতেও কিন্তু মামলা মোকদ্দমা চলে আসতে পারে, মানে হেলথ ইস্যু তৈরি হবে। এই জমি একেবারেই অশুভ। মানে কোনো রকম ভাবে যদি তিন কোণা জমি তৈরি আসে, সেটা প্রথমেই নাকচ করে দেবেন যে না, এই জমি কেনা যাবে না, বা নিজেদের ক্ষেত্রেও কিন্তু এরকম পারচেস করবেন না কখনো। তারপরে হচ্ছে এই ছবি আঁকা না বড় বিপজ্জনক এখানে আঁকা। আমি চেষ্টা করছি। এবার হচ্ছে অষ্টকোণাত্মক, অনেক সময় এরকম জমি হয় না, আটখানা কোণা থাকে তাতে, মানে এইরকম। এই মৌচাকের মতন হয়, এরকম আঁকুন তো আপনারা। বুঝে নিন কেমন হয়, আমি দেখাচ্ছি, চেষ্টা করছি। ম্যাম, ছবি আঁকা খুব চাপ, হ্যাঁ। এটাকে মিডিল থেকে চারটে ভাগ করে দিন, দেখুন একটা কোণ দাঁড়িয়ে যাবে। দাঁড়ান দেখি, আমি যেটা আঁকছি চেষ্টা করে দেখি। কোনটা, এটাকে মিডিল থেকে ভাগ করবো, এটাকে? ম্যাম, যেটা যেটা আপনার বর্গক্ষেত্রে এঁকেছেন, হ্যাঁ, ওটাকে মিডিল মিডিল প্লাস করুন, দেখুন সব কোণগুলো দাঁড়িয়ে যাবে। এরকম এরকম। না না, আমি দেখছি চেষ্টা করে, মানে এরকম একটা আঁকুন, এরকম আঁকুন, আমি দেখে এইভাবে, দিচ্ছি, পাঠাচ্ছি। এইভাবে এইভাবে, এই যে সর, মানে এটা আমরা এই মৌচাকের মতন দেখতে, অষ্টকোণাত্মক আঁকুন। আমি গ্রুপে পাঠাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল লায়ক জমি, এই জমিও ভালো নয়। এই কাকেও একজন এঁকে দিতে পারলে এখানে আঁকুন, এঁকে দিন। এবার কে আবার লাল নীল খালি পার্থ সারথী বাবু কি সব আঁকছেন! ম্যাম, এল আকৃতির জমি কেমন হয়? এল আকৃতির জমি ভালো হয় না। আচ্ছা, এটা যাই হোক, প্রথমে লিখলেন অষ্টকোণাত্মক জমি, এরপরে লিখুন ষড়কোণ, যে জমিতে এরকম ছয়খানা কোণ থাকে, সেটাও ভালো না। যদি আয়তক্ষেত্র ধরুন, এইরকম আয়তক্ষেত্র হলো, কিন্তু তাতে ষড়কোণ তৈরি হলো, মানে এরকম তৈরি হলো, এরকম তৈরি হলো, এই যেরকম আঁকছি আর কি, এইরকম যদি কোনো আয়তক্ষেত্রে ষড়কোণ তৈরি হয়, সেটা আবার শুভ, অরিষ্টনাশক বলে, এটাতে আবার শত্রু দমন ঠমন হয়ে যায় এইরকম জমি। কিন্তু এটাই যদি বর্গক্ষেত্রে হয়, তাহলে সেই জমিটা আবার ভালো না। এবার হচ্ছে ধাজুমুখী, ধাজমুখী, এই যে জমিটা আমি এঁকেছি এরকম, এই যে মুখ, এই যে মুখের দিকে এই দিকটা চওড়া থাকবে আর ভিতরের দিকটা এরকম সরু, বা ট্রাপিজিয়াম? এইটাও কিন্তু অশুভ ঘর, বা এটাতেও কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয়। এবার এইটাকেই না, এটাকে কি বলে ম্যাম, এটাকে কি বলে একটু বলুন? ধাজমুখী, ধাজু ধয়াকার বর্গে জ, ধাজমুখী। এইটাকে না উল্টে দিন, এটাকে উল্টে দিন, মানে উপর দিকটা এরকম হবে আর নিচের দিকটা সরু হবে, এরকম। এটাকে উল্টে দিন ছবিতে, দিলে আসবে তবলার মতন দাঁড়াবে, ওটাকে তবলা জমি বলে। এই তবলা জমি কিন্তু ওই গৃহ, এই মানে এইরকম তবলা জমি কিনলে গৃহস্বামীরও কিন্তু ওরকম তবলার মতন অবস্থা হয়। তবলার মতন অবস্থা বলতে, কাজে যার পাকা হয় না মুখ, কথা যার পাকা হয়, কাজে তার ঠন ঠন। ঠিক সেকেন্ড হাউসে রাহু, অর্থাৎ মানে ফাটিয়ে দেবে একদম। আমি তো খাসির মাংস ছাড়া ভাত খাই না, এই কাল তোমার বৌদির জন্য 2.5 ভরি দিয়ে একটা সোনার গয়না বানিয়ে নিয়ে আসলাম, এইসব গল্পই থাকবে, ভিতরে হচ্ছে ফাঁপা ঢাব ঢাব। এরা বাইরে দেখানদারিতে ওস্তাদ, কিন্তু ভিতরে কিচ্ছু নেই, ভিতরে অন্তঃসার শূন্য। আচ্ছা, আর মৃদঙ্গ একটা আঁকুন দেখি, কেউ পারেন কিনা। মৃদঙ্গ বুঝেছেন, ওই যে খোল করতাল যেরকম হয়, ম্যাম, ঝাঁঝমুখীটা কি হবে, ঝাঁঝমুখীটা কেমন? এটা ধাজুমুখী, এটাকে বলে ধাজুমুখী। হ্যাঁ, অশুভ, এটা অশুভ, এটা গৃহকর্তার জন্য অশুভ, এটা সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে। ম্যাম, হ্যাঁ, ধ্বজামুখী এবং তবলা এই দুটো যে বললেন, এটা উল্টে দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, উল্টে দিন, তার উল্টে দিন, মানে এই তো এটার বলেছি, কোনো, উল্টে দিন। তার মানে এটার দিক নিশ্চয়ই কোনো কিছু আছে যে দেখুন এই বিচার দুটো, করব। শুনুন, যেটা এই যে ধাজুমুখীটা, হ্যাঁ, এটা দেখবেন, এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্টের দিকটা চওড়া হবে, বুঝেছেন? আর জমির ভিতরের আচ্ছা। দিকটা সরু হবে, এটা হচ্ছে ধ্বজমুখী বা ধাজুমুখী।
আর যখন তবলা মানে হবে, তবলার হচ্ছে উল্টো, তবলার হচ্ছে ভিতরের দিকটা চওড়া হবে এই দিকটা, আর জমির সামনের দিকটা হবে এরকম সরু। বুঝতে পেরেছি? আহ, হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে জমিতে প্রবেশ করছি সেই মুখটা হিসাবে ধরবো হ্যাঁ নাকি হ্যাঁ উত্তর হ্যাঁ পশ্চিম হ্যাঁ, কোনো দিক হিসাবে? একদম। এই যে জমিটা এখান থেকে প্রবেশ করছে এটা হচ্ছে দোয়ার, ঠিক আছে? আচ্ছা। ঢুকতে দেখছেন মুখটা অনেকটা প্রশস্ত, কিন্তু ভিতরের দিকটা সরু। এই জমিটা হচ্ছে ধাজুমুখী। হ্যাঁ, এটা হচ্ছে অশুভ। এখানে এই এই জমিতে বসবাস করলে সেখানে সুখ সুখ থাকবে না। এটা উল্টো করে দিলাম, উল্টো করে দিয়ে দেখছি প্রথম দিকটা ছোট, কিন্তু ভিতর দিকটা এরকম চওড়া হয়ে যাচ্ছে, তবলার মতন। এখানটায় হচ্ছে ওই বাড়িতে অসুবিধা নেই, কিন্তু ওই বাড়িতে হচ্ছে যে যতটুকু না থাকবে তার থেকে বাজাবে বেশি, ফাঁপা থাকবে, ভিতরে ভিতরে কিছু থাকবে না এই বাড়িতে বসবাস করলে। এবার এইটা নিন, এই যে মৃদঙ্গ, এই যে জমিটা এঁকেছি, এরম শেপের যদি কোনো জমি হয় এটাকে বলে মৃদঙ্গ জমি। এটাও কিন্তু অশুভ। এখানেও কিন্তু তোমার ওই উম, বাজবে বেশি, জিনিসপত্র যতটা থাকবে তার থেকে বাজবে বেশি। এবার এই যে একটা স্কোয়ার এঁকেছি আর একটা আয়তক্ষেত্র এঁকেছি, এই যে এটা আয়তক্ষেত্রটাকে আমি চার চোখ মানে এরকম পাশের দিকে এঁকেছি। এবার তোমরা একটা আয়তক্ষেত্র আঁকো যেটা একটু লম্বা আয়তক্ষেত্র, এইরকম। এই প্যাটার্নের জমি কিন্তু বেশি দেখতে পারো, বেশিরভাগ গ্রামের বাড়ি বা যে কোনো জায়গাতে এই প্যাটার্নের জমিটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়, লম্বা আকৃতির আয়তক্ষেত্র, মানে প্রস্থ কম আর দৈর্ঘ্যটা অনেকটা বেশি। এটা লম্বাকৃতির আয়তক্ষেত্রই বলে। এটা কিন্তু বেশ পজিটিভ জমি, ধনদায়ক, পুষ্টিবর্ধক এবং শুভ। মানে এখানে কিন্তু পয়সাপাতি থাকবে এই বাড়িতে আসলে পরে, এই জমিটায়। আর এখানে কিন্তু মানুষজনের স্বাস্থ্য স্বাস্থ্যও ভালো থাকবে। আর শুভ, এই জমিতে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। এবার মোটামুটি বৃত্তাকার, অর্থাৎ মাঠের মতন আর কি জমি যদি হয়, মোটামুটি গোল বৃত্তাকার। ম্যাম আয়তক্ষেত্রের লম্বা ওটা কি কি লিখবো? ধনদায়ক? পুষ্টিবর্ধক, শুভ, এটা শুভ লিখে রাখুন, অলমোস্ট শুভ। আচ্ছা আচ্ছা। এবার এরকম আয়তক্ষেত্র মানে বৃত্তাকার জমি, মানে এরকম তো হুবহু একে এরকম গোল হয় না, কিন্তু গোলাকৃতি জমি দেখলেই যেমন মনে হবে যেন একটা গোল, গোল জমিও কিন্তু শুভ। এবার লিখুন টি শেপ বা এল শেপ, দুটোই হবে, টি এবং এল শেপ জমি। টি শেপ বাড়িও ভালো না, টি শেপ জমিও ভালো না। এই যে এরকম যাদের জমি আসবে আর কি, এরকম আসুক বা এরকম এল শেপও যদি আসে, এইরকম একটা বাড়ি হয়েছে, আবার এখান থেকে খানিকটা মানে এরকম একটু বেরিয়ে এসছে, এই দুটোই কিন্তু কষ্টদায়ক, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না। ম্যাম গোলাকারটা কি বললেন, গোলাকারটা কি? গোলাকারটা শুভ, শুভ। হলো, এই দুটো কিন্তু কষ্টদায়ক জমি। এইরকম বাড়িও করবেন না কেউ, এরকম জমিও কিনবেন না কেউ, এখানে আসলে কিন্তু কষ্ট জীবনে বেড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কৌণিক, কোণাকৃতি, ওই রম্বস যেটাকে বলে, তেরচা মতো, এই 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 বর্গক্ষেত্রটাকে একটু কৌণিক করে দিন। এরকমও জমি কিন্তু দেখতে পাওয়া যায়, আকছার দেখতে পাওয়া যায় যে একটা কোণ একটু বেরিয়ে বাড়ন্ত থাকলো। রম্বস বোঝেন তো, সকলেই বোঝেন, সেই রম্বস আকৃতির লিখুন একটা ছবি এঁকে দিন। এটা লিখুন মিশ্র ফল, এখানে সুখ দুঃখ সমান সমান থাকবে। তাহলে আমরা একটা জমি প্রথমে দেখতে গেলে দেখবো জমিটাকে, তার গন্ধ কিরকম, কালার কিরকম, এটা দেখে নেব। আর তারপরে দেখবো এই জমির শেপটা কিরকম। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝে গেছি মোটামুটি আমরা জমি কিনতে চার টাইপের জমি কিনতে পারি। এই বর্গক্ষেত্র কিনতে পারি, লম্বাকার আয়তক্ষেত্র কিনতে পারি, নর্মাল আয়তক্ষেত্র সেটা কিনতে পারি, আর মোটামুটি গোলাকার জমি কিনতে পারি। বাকি সব হচ্ছে বাস্তুর জন্য নেগেটিভ, আমরা ওইরকম জমি বাড়ি করব না, বা আমরা কিনতে গেলেও কিনবো না। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত সকলের? হ্যাঁ। তাহলে আপনারা সকলে মিলে কি করবেন, কাল সবাই সকালবেলায় উঠে 10টা 11টার দিকে প্রত্যেকে, যাদের জমির উপরে বাড়ি, জমিটা কার কেমন গন্ধ এটা দেখবেন।
দেখে গ্রুপেতে ডিসকাস করবেন, আমাকেও জানাবেন যে আমার বাড়িতে আমি এই রকমের বৈশিষ্ট্য পেয়েছি, কার কার বাড়িতে আমরুল শাক আছে খুঁজে বার করবেন, আমাকে একটু রান্না করে পাঠাবেন, আমি খুব খেতে ভালোবাসি আমরুল শাক। আচ্ছা, আর সেটাতে জমি খুঁজে বার করবেন যেইটাতে আমাদের আমরুল শাক পেয়েছি, কার হলুদ কার সবুজ, কিরম কিরম মাটি, এটা দেখবেন। আর প্রত্যেকে এই যে যারা যারা আছেন তারা হচ্ছে নিজের কাল বাড়িতে ব্রহ্মস্থানটা খুঁজে বার করবেন প্রত্যেকের বাড়িতে। হুম। আর ব্রহ্মস্থানটা সবাই একটা কম্পাস সবার মোবাইলেই আছে, যাদের নেই তারা ডাউনলোড করে নেবেন। সেই কম্পাসটা ধরে প্রত্যেকেই হচ্ছে নিজের বাড়ির সঠিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, প্রথমে আগে নর্থটাকে সিলেক্ট করে নেবেন, নর্থ জিরো। কম্পাসটা ধরবেন, ধরে দেখবেন একটু সময় নিয়ে মাটিতে রাখবেন, এরকম দাঁড়িয়ে এরকম এরকম করে খুঁজবেন না, কখনোই সঠিক ডিরেকশন পাবেন না। মাটিতে রাখবেন, আপনার ব্রহ্মস্থান যেখানে আসছে সেখানে কম্পাসটা নিচে বসাবেন, বসিয়ে আস্তে আস্তে সময়ের সঙ্গে ধৈর্য ধরে, বাস্তু কিন্তু খুব ধৈর্যের জিনিস। আর যারা মনে করে ম্যাডাম এই বাস্তুটা পড়ার পরে তো খুব সোজা লাগলো, অ্যাস্ট্রোলজি বাবা দরকার নেই, আমি বাস্তুই করবো, অতটাই টাফ। হ্যাঁ, বা আপনার তো জ্যোতিষ পড়ে সূত্র অ্যাপ্লাই করলেই মোটামুটি 80% আপনি মিলিয়ে দিতে পারবেন, কিন্তু বাস্তু কিন্তু ওরকম জলবৎতরলম নয়, যথেষ্ট উম, সুন্দর জিনিস আর কি। তো ওরকম রাখবেন ধৈর্যের সঙ্গে সঙ্গে। এবার যারা যারা বাস্তু নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হয়ে গেলেন আজকে, তাদের বলবো যে এবার আপনার ইনটিউশন পাওয়ারটাকে হাই করতে হবে, আরো হাই আরো হাই, যা আছে তার থেকেও হাই, তবে গিয়ে বাস্তুতে সাকসেস পাবেন, নইলে নয়। হুম। নর্থ ইস্ট জিরো, সরি নর্থ জিরোটাকে আগে প্রথমে দেখে নেবেন, যারা দেখতে জানেন খুব ভালো কথা, যারা জানেন না তাদের জন্য বলছি। কম্পাসটা রাখবেন, রেখে দেখে নেবেন লাল দিকটা, কম্পাসের লাল জায়গাটা নর্থ জিরো, এরকম নর্থ 1 ডিগ্রি, নর্থ 22 ডিগ্রি, নর্থ 50 ডিগ্রি, এরকম যাই দেখাক না, কিন্তু খুঁজে 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 নর্থ জিরোতে এসে টিক করবেন যে নর্থ জিরোতে দেখাচ্ছে এইটা, সেই নর্থ জিরো থেকে আপনি নর্থ ধরবেন, নর্থ 1 2 3 নয়, ঠিক আছে? নর্থ জিরো থেকে নর্থ ধরবেন, ঠিক তার উল্টো দিকে সাউথ, তার এদিকটায় ইস্ট, ওদিকটায় ওয়েস্ট, এইখান থেকে শুরু করে 22.5 ডিগ্রি অন্তর অন্তর একটা ডিভিশন ভাগ হবে। আগে নর্থ ওয়েস্ট সঠিকভাবে চিনুন, তারপরে আমরা সামনের দিন আবার ক্লাস করবো। সামনের দিন বলতে আবার সামনের মাসের বাস্তু, মানে এই মাসের বাস্তু আমাদের একটা হয়ে গেল, মাসে আমাদের একটা করে বাস্তু ক্লাস তো, দীপায়ন। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এই মাসের বাস্তুর আমরা হয়েছি, এরপরে আমরা নেক্সট মান্থে আবার যখন বাস্তু ক্লাস করব, এরপরে লিখে রাখো, এরপরে হচ্ছে আমরা বাস্তুর ক্লাস করব হচ্ছে 75 থেকে 76 রকমের যে বাস্তুর বিভাজন আছে সেটা দিয়ে শুরু করব, আর বাস্তুর মধ্যে যে বাস্তুর যে দেবতারা অবস্থিত, কে কোথায় বসে আছে, সেটা আমরা দিয়ে শুরু করব নেক্সট দিন, ঠিক আছে? এটা আমাকে রিমাইন্ডার ম্যাম দেবেন একটা নেক্সট ক্লাসে। ম্যাম ম্যাম বলছি যে বলো। ম্যাম বলছিলাম যে শান্তনু স্যারের আগের উইকের যে প্লামেস্ট্রি ক্লাসটা, ওইটার রেকর্ডিংটা এখনো পাওয়া যায়নি, এটা পেলে খুব ভালো এটা হতো। কত তারিখ গো ছিল? সানডে ছিল ম্যাম, প্রিভিয়াস সানডে, মোস্ট প্রবাবলি 18 jan। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা একটুখানি গ্রুপে আমাকে লিখে দিও, আমি স্যারকে আছি মনে করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম একটা জিজ্ঞেস করছি, তাহলে আমরা এই পর্যন্ত বলছি যে ক্লাস নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন। আহ আবার নেক্সট ক্লাস, মানে এই মাসে আমাদের আর ক্লাস আছে কি, আজকে কত শনিবার, আর মনে হয় আমরা ক্লাস পাবো না, তাই তো? নেক্সট ক্লাসে আমরা অবক্ষরা চক্র সরাসরি ঢুকে যাব, ওটা আমাকে একটু মনে রাখুন, ওটা আমাকে একটু মনে করিয়ে দেবেন। 4টে ক্লাস হয়েছে না এখন আমার, আর আমার মাথায় মানে কারকে যে কি পড়িয়ে রাখছি শেষে কিচ্ছু মনে রাখতে পারছি না, এটা হচ্ছে তাই জন্য আপনাদের